একটা সফটওয়্যার আছে যে এটার নাম কি না না ভিডিও ক্যাপচার ডিবাট অনেক আগের সফটওয়্যার। আচ্ছা জ্যাম নামের একটা সফটওয়্যার আছে। হুম এই সফটওয়্যারটা লাগবে সবার আগে, কারণ এই ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে একটা লোকাল সার্ভার পিসিতে ক্রিয়েট করতে হবে। ওয়ার্ডপ্রেসে কেন, আপনি পিএইচপি বা লারাভেল নিয়ে যখনই কাজ করতে যাবেন আপনার লোকাল সার্ভার ক্রিয়েট করতে হবে পিসিতে। লোকাল সার্ভার ক্রিয়েট করলে ওইখানে আপনি পিএইচপি লারাভেল ওয়ার্ডপ্রেস তিনটা নিয়ে কাজ করতে পারবেন। তো এটার সফটওয়্যার আছে একটা, একটা না তিনটা আছে, জ্যাম্প ওয়াম্প ল্যাম্প। জ্যাম্প আর ওয়াম্প আপনার উইন্ডোজে ইনস্টল করতে পারবেন, তবে ল্যাম্প নামের একটা সফটওয়্যার আছে যেটা আপনি লিনাক্স ছাড়া পারবেন না। ম্যাকে ম্যাকে লিনাক্সে ল্যাম্প, লিনাক্সেও হয়, উবান্তুতে আপনার জ্যাম্প ওয়াম্পও হয়, তো একটু অন্যরকম ভাবে। যাই হোক, আপনার ফার্স্ট হলে সফটওয়্যার লাগবে, জ্যাম্প নামের একটা সফটওয়্যার লাগবে লোকাল সার্ভার তৈরি করতে। হুম লোকাল লোকাল সার্ভার যেন আমরা এখানে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, তারপর ডাটাবেস ক্রিয়েট করব, তারপর ওয়ার্ডপ্রেসের মানে বেসিক কিছু ডিজাইন বেসিক পার্ট গুলো দেখবো, ওগুলো একদিনে শেষ হয়ে যাবে, এমন কিছু নাই। তার মেইন হলো কি আপনার মানে ফ্রি থিম দিয়ে কাস্টমাইজ করে প্লাগইন ইউজ করে মানে এটা শিখবো। তারপরে ভিতরে কিছু কোড এডিটিং এর বিষয় আছে, এটা হলো একবারে পরে যায় শিখবো। বাড়তে যায়। কিছু টেকনিক আছে। হ্যাঁ স্ক্রিন তো শেয়ারই। না আমি এখন ওই যে মানে আচ্ছা আমি আবার দিচ্ছি দাঁড়ান। জ্যাম সফটওয়্যারের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এখন হলে গিয়ে উম, সবার পিছে কি 62 ভার্সন 64 বিটের কার কার আছে? আছে। জ্যাম বা এটা ভার্সন কি লেটেস্টটা? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওল্ড থাকলে নতুনটা দিয়ে, কারণ কি পিএইচপি ভার্সনের একটা ব্যাপার আছে। আপনার যখন সাইটটা cPanel উঠাইতে যাবেন বা হোস্টিং এ উঠাইতে যাবেন, ওই হোস্টিং এর লাগে এখন লেটেস্ট চলতেছে পিএইচপি 7.4। ঠিক আছে, 7.4। আপনি যদি মনে করেন 5.6 পিএইচপি ভার্সন এর কোনো জ্যাম ইনস্টল করে থাকেন, বারবার আপনার ওয়ার্নিং দিবে যে পিএইচপি ভার্সন আপডেট করতে, সিকিউরিটি আপডেট করতে। এই জন্য বলবো যে লেটেস্ট যে জ্যাম ভার্সনটা আছে সেটা ডাউনলোড করতে। আমার যেমন পিসি হলো 64 বিটের, এর জন্য 64 বিট দেখাচ্ছে। হুম আর যার 32 বিট তারটাই যেখানে ডাউনলোড 32 বিট দেখাবে, অটোমেটিক দেখাবে। তার মানে আমি কোনো যেমন গুগলে যখন আমি সার্চ দিয়েছি কোনো 64 বিট বা 32 বিট দেখিনি, অটোমেটিক এসে পড়বে। একটু ক্লিক করলে ডাউনলোড হবে। হুম তো ডাউনলোড আমার করা আছে, আমি নতুন করে ডাউনলোড করলাম না, ডাউনলোড করে সময় নষ্ট করলাম না। আমার এখানে ডাউনলোড অলরেডি করা আছে। এই যে এটা হলো লেটেস্ট আরো। হুম আমার ইনস্টল করা আছে, তারপর আমি ইনস্টল দিতেছি, বেশিক্ষণ সময় লাগে না। এরকম একটা সফটওয়্যার আপনার আসবে, আসার পর ওটা আপনি সি ড্রাইভে ডাউনলোড করতে পারেন। হুম আপনার যে কোনো ড্রাইভে ডাউনলোড করতে পারেন, যেমন আমার এই সার্ভার জি ড্রাইভে ডাউনলোড ইনস্টল করে, মানে এখানে আপনার জ্যাম নামে একটা ফোল্ডার আছে, এখানে আমার ইনস্টল করা আছে। হুম আমি ইচ্ছা করলে অন্য ড্রাইভও দিতে পারি, যে ডি ড্রাইভ সি ড্রাইভ, বাই ডিফল্ট সি ড্রাইভে নিয়ে নেয় ইনস্টল দিলে, বাট আমরা অন্য ড্রাইভে দিব, কারণ সি ড্রাইভে দিলে হয় কি বাই চান্স ক্র্যাশ করলে এটার মানে বা ফরম্যাট দিতে গেলে পুরোটা ফরম্যাট দিয়ে দিতে, ঠিক আছে, তখন আর জ্যাম্প আবার নতুন করে ইনস্টল দিয়ে আবার সব ব্যাকআপ নিতে হয় file। এটা একটা ঝামেলা। এটা অন্য ড্রাইভে দেওয়া ভালো, সি ড্রাইভে না দিয়ে। হুম আমি যেমন ধরেন ইয়ে এই যে প্রজেক্ট নামে একটা ড্রাইভ আছে, আমি এখানেই দিব। হুম ডি ড্রাইভ।
যে ড্রাইভে দেবো এটা ফোল্ডার ক্রিয়েট করে নিলে ভালো হয়। ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখন ওই সফটওয়্যারটা যেখানে আছে ওখান থেকে ইনস্টল দেব। কারো কারো যদি স্কাইপি অন থাকে, বা ভিপিএন অন থাকে সফটওয়্যার, তাহলে পোর্ট ব্লক করবে, পোর্টটা ব্লক করে। এই জন্য স্কাইপি একবার কোয়াইট, এবার যেমন আমার এখানে পোর্ট, হ্যাঁ কোয়াইট স্কাইপি দিতে হবে, ঠিক আছে? যে একটা মেসেজ আসছে এটা কিছু না, এটা মানে একটা ওয়ার্নিং মেসেজ। তারপর নেক্সট নেক্সট দিয়ে একবার শেষ করে দেবো। যেমন এই যে এখানে ফোল্ডারটা আমার ডি ড্রাইভে দেখা দিতে হবে। সি ড্রাইভ ধরে নিছে, বললাম না যে বাই ডিফল্ট সি ড্রাইভ সে ধরে নেয়। আমি ডি ড্রাইভ দেখা দিছি। এটা পিসি স্পিড ওয়াইজ মানে ইনস্টলের টাইম ডিপেন্ড করে। যার পিসি স্পিড যত বেশি তার টাইম তত কম লাগবে, আর যার পিসির স্পিড যত কম টাইম বেশি লাগবে। এটাতে মেনলি পিসির মধ্যে একটা লোকাল সার্ভার তৈরি হয়। লোকাল সার্ভার মানে কি, আপনার একটা আইপি দিয়ে আপনি একটা পেজ অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমরা হোস্টিং এ, আপনারা যদি মনে করেন যে হোস্টিং এ মনে হয় যে শুধু ফাইল আপলোড করলেই হয় আর তেমন কিছু লাগে না, না, হোস্টিং এরও একটা আইপি অ্যাড্রেস থাকে। যে আইপি অ্যাড্রেসটা আপনার সরাসরি ডোমেনের সাথে অ্যাটাচ করা থাকে। ডোমেন কিন্তু নাম, ডোমেনের ব্যাকে একটা আইপি থাকে, সেই আইপি দ্বারা আইডেন্টিফাই করে। কোনো সময় ডোমেনের নাম দ্বারা আইপি মানে হোস্টিং পায় না। হুম, সেম হলো কি এখানে, অনেকগুলো জ্যাম্পের আরো অনেক বিষয় আছে। তো মানে ডেপতে যাবেন তত জানতে পারবেন। জ্যাম্পের ভিতরে যেমন আপনি চাইলে, আচ্ছা আমি সরাসরি এখানে লিঙ্কটা দিয়ে দিই। হ্যাঁ সেখানে দিয়ে দিচ্ছি। যার যার আছে এখনই পারলে, আর যারা ইনস্টল করা আছে তো আছে, আর যার নাই এখন ইনস্টল করে নেন। কারণ পোর্ট ব্লক হওয়ার চান্স থাকে মাঝে মাঝে অনেকে ইনস্টল নাও নেয় আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস করবো। অ্যাসাইনমেন্ট করে দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ সেটাই দেন, সমস্যা নেই, লেটেস্ট। পিএইচপি এর একদম লেটেস্ট ভার্সন হলো 7। ধরেন সাইট, ওয়েবসাইট, ডেভেলপার খুলতে অনেক পাওয়া যাবে, অনেক খুলতে পারবেন, অভাব নেই বাংলাদেশে। বা ইয়াতে আপনি ওই আপাতত খুলতে অনেক আছে। চেষ্টা করবেন যে প্রবলেম গুলো সলভ করার জন্য, সাইটের বা অন্য অন্য যে কোনো সাইটের সমস্যাটা সলিউশন করে। এইটা, এই ক্যাপাসিটিটা সবার থাকে না, এটা খুব কম মানুষের আছে। নতুন করে তৈরি করে দিতে পারলে সবাই পারে। যে যে একেবারে বিগিনার তার কাছে গেলেও সে একটা সাইট নতুন করে প্রবলেম হয়েছে নতুন করে তৈরি করে দিবে। কিন্তু আপনার ওই কেউ ইয়ে করবে না আপনার, একেবারে নতুন করে কি বলে প্রবলেম সলিউশন করে দেওয়ার সবাই সাহস পায় না, ম্যাক্সিমামই এরকম না। আমি আপনার কাজ শিখতাম কিভাবে, নিজে তো সাইট করতাম, করার পর তো এটাতে প্রবলেম পাইতাম না, তো নেটের থেকে সাইট ডাউনলোড করতাম। সাইট ডাউনলোড করে ঠিক আছে ইনস্টল দিতে গেলে বা রান করতে গেলে অনেক প্রবলেম পেতাম, তো ওগুলো আস্তে আস্তে সলিউশন করতাম। তো ওই প্রবলেম গুলো তো
যখন আপনি প্রবলেমগুলো সলিউশন করতে থাকবেন তখন কোনো সময় কাজ করতে গেলে আপনি আটকাবেন না, যত বড় প্রবলেম আসুক। এই যে শেষ হয়ে গেছে, এখানে একটা মেসেজ দিছে, মানে এইটা যদি টিক দিয়ে রাখেন তাহলে বলবো কি ফিনিশ দেওয়ার সাথে সাথে একটা দেখবেন জ্যাম্প অন হবে। এখানে ইংলিশ দিবেন, এটা কিন্তু জার্মানি ল্যাঙ্গুয়েজ দিয়েন না ভুলে, দিতে সমস্যায় পড়বেন ওটা। ঠিক আছে, ফার্স্টে এটা রান করি। এটা হলো অ্যাপাচি, মানে এটা পিএসপির জন্য। ঠিক আছে, আর এটা হলো গিয়ে ডাটাবেস। এরকম করে মেসেজ আসলে অ্যালাউ দিয়ে দিবে, এগুলো আর কি সিকিউরিটি ওয়ার্নিং থাকে। ঠিক আছে, তা আমরা ইনস্টল দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আরেকটা জিনিস লাগবে ওয়ার্ডপ্রেসের, এটা ওয়ার্ডপ্রেস ইঞ্জিনও বলতে পারেন, মানে ফাইলটা লাগবে, যে ওয়ার্ডপ্রেস ইঞ্জিন ফাইল বা ওয়ার্ডপ্রেস এই ফাইলটা লাগবে, এটা ডাউনলোড করে নিতে। এটা ফ্রি সম্পূর্ণ, এটা কোনো টাকা পয়সা লাগে না। আমরা এখন পর্যন্ত যে দুইটা জিনিস ইউজ করতেছি সম্পূর্ণ ফ্রি, মানে যে জ্যাম সফটওয়্যার ইনস্টল দিয়েছে এটাও ফ্রি, আর হলো গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস যে এখন ইনস্টল দিব ওয়ার্ডপ্রেসও ফ্রি। গুগলে যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখলেই আইসা পড়বে। এটা হলো লেটেস্ট ভার্সন, এটা ডাউনলোড দিবেন। আমার দেওয়া আছে এর জন্য যে ওয়ান উঠছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি দরকার হলে। অনেক হয়তো বা কাজ করছেন, আমি কিছু প্লাগ ইন দেখাই দিব। এলিমেন্টর কেউ ইউজ করছেন, যে ওয়ার্ডপ্রেস ইউজ করছেন? আচ্ছা, ওটা দিয়ে দেখাবো। নাম বুঝে গেছি। ডাউনলোড, আচ্ছা আমার যেটা ডাউনলোড করা আছে আমি সেটাতে দেখাই, কারণ এর মধ্যে আপনারা ডাউনলোড করে ফেলেন। আমি লিঙ্ক দিছি, এই নেই, কপি। হুম, আচ্ছা, এটা সাইট, এটা সম্পূর্ণ এলিমেন্টরিতে করা। এটা ই কমার্স সাইট, টোটালি এলিমেন্টরি করা এবং টোটালি কাস্টমাইজ করা। ঠিক আছে, এটা কি প্রবলেম হয়েছে মনে হয় ক্লায়েন্ট, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসতেছে আগে আসতে, এটা কিছু মডিফাই করা হয়েছে, কোড মডিফাই করা হয়েছে। এগুলোকে আপনার প্রোডাক্টের সেকশন, এটা একটা বাইরের ক্লায়েন্ট আমার, এর সাইট এটা করে দিছি মানে আরো 2 বছর আগে মনে হয়। হ্যাঁ, 2 বছর আগে করছি, 1.5 বছর হবে, 1.5 বছর আগে করছি। যাই হোক, এই যে এই লিঙ্ক থেকে এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন, নিয়ে ডাউনলোড করলে পজ দিয়ে দিই। আমার ডাউনলোড করা আছে। হুম, আচ্ছা, এই ফাইলটা যখন ডাউনলোড হবে এই ফাইলটা সরাসরি কপি করে নিয়ে যেখানে ওই যে জ্যাম্পের একটা ফোল্ডার আছে এইচটি ডক্স, এটার ভিতরে পেস্ট করবেন। পেস্ট করার পর এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিবেন, এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে ওয়ার্ডপ্রেস, এটা আমরা একটু রিনেম দিই, ধরেন
আমরা একটা কনস্ট্রাকশন সাইট তৈরি করব আজকে, হুবহু তৈরি করব, মানে 90% একবারে অ্যাকুরেট করব, 100% না, 90%। এমনি ফোল্ডারের নাম দিয়ে ধরেন আজকে ইয়ে ক্লাস 1 না, জাস্ট হলো যে আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই, তবে স্পেস দিবেন না। আর আশ্চর্য মানে এক্সক্লেমেটরি সাইন আছে কিছু, স্পেশাল ক্যারেক্টার, এগুলো ইউজ করবেন না। ক্লাস 1 দিবেন, আজকে ফার্স্ট ক্লাস। এটা এটা তৈরি হয়ে গেছে। দেখি অ্যাক্সেস করতে গেলে কি লিখতে হবে আমি দেখাই দিচ্ছি। লোকাল হোস্ট প্লাস, আচ্ছা পরে ইয়ে থেকে দিই, http লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডারের নাম, যে ফোল্ডারের নাম দিচ্ছি ক্লাস 1। ওয়ার্ডপ্রেস পারলো না কেন? আমার এখানে দুইটা ইনস্টল করা আছে, এই কারণে পাই নাই। না না, এখান থেকে সমস্যা হয়েছে, তাহলে বুঝতে পারলো, পাচ্ছে না। এবার পাইছি, ওটা HTTPS হবে না, বানান ভুল হলে আবার হয় না। হ্যাঁ পাইছে, সিকিউর বানাই দেয়। সেই লিঙ্কটা কপি করে দিই। আচ্ছা, এবার দেখ ক্লাস 1 কিছুই পায় না। ও, বানান ভুল লিখছি, বললাম না, স্পেলিং ভুল হলে আসবে না, কারণ ফোল্ডারের নাম না চিনলে আসে না। এমনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবে, কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে ডাটাবেস লাগে, ডাটাবেস ছাড়া ইনস্টল করা যায় না। দেখা দিই, এই যে এখানে আসবে, এটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে, অবশ্যই ইংলিশ দিবেন, বাংলা দিতে দেন না। এই যে এখানে দিয়েছে ডাটাবেস নেম, এরপর দিবেন লেটস গো। এখন লাগবে ডাটাবেস। ডাটাবেস ক্রিয়েট করতে হলে আরেকটা অ্যাড্রেস আছে, লোকাল হোস্ট php মাই অ্যাডমিন। এভাবেও দিতে পারেন, অথবা যদি আরো শর্টকাটে যদি দেন, তাহলে এইখান থেকে এই যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যার অ্যাডমিনে ক্লিক করবেন, একবার সরাসরি পিএইচপি মাই অ্যাডমিন চলে যাবে। ঠিক আছে, দুইটাই হয়ে আছে। এখানে যেমন ডাটাবেজ আমার একটা ক্রিয়েট করতে হবে, সেজন্য আগে সেটা বাদ দিই, যেখানে করতেছি না, আগে ডাটাবেজে ক্লিক করব। ঠিক আছে, ডাটাবেজের নাম ওয়ার্ডপ্রেসে দিলাম, আর কিচ্ছু করতে হবে না, ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট ক্রিয়েট দিয়ে দিলাম, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখানে আর কোনো কাজ নাই, কেটে দিতে পারেন। এখানে ওয়ার্ডপ্রেস ডাটাবেস ইউজার নেম রুট দিবেন, কারণ লোকাল হোস্টে যখন বাই ডিফল্ট ডাটাবেস ক্রিয়েট হয়, আপনি কোনো কিছু দিবেন না, তখন ইউজার রুট আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে, মানে কিছুই থাকে না, খালি। হুম, এটা হলো টেবিলের প্রিফিক্স, মানে টেবিলের প্রত্যেকটা টেবিলের যখন ক্রিয়েট করবে, আপনি এই সফটওয়্যারটা যখন ইনস্টল দিবেন, তখন টেবিলের ভিতরে ডাটাবেজের ভিতরে অনেকগুলো টেবিল তৈরি হয়। ওই টেবিলের আগে একটা প্রিফিক্স মানে একটা নাম থাকে, এটা সিকিউরিটি পারপাসে বলতে পারেন। ঠিক আছে, মানুষ যেন হ্যাক করার সময় ডাইরেক্ট টেবিলে, যেমন ওয়ার্ডপ্রেসের টেবিলের নামগুলো কমন, এটা যেহেতু ফ্রি, সবাই ইনস্টল দিলে সবাই বুঝে যে এখানে কি নাম হইতে পারে। তো এই প্রিফিক্সটা আপনি আপনার মতো করে নাম দিবেন। ঠিক আছে, আমি ক্লাস দিলাম। হ্যাঁ দেওয়া যায়, সেটাও দেখা দিব। অনেকগুলো ওয়ে আছে, 2-3টা ওয়ে আছে, একটা হলো প্লাগ ইন দিয়েও করা যায়, আবার ডাইরেক্টও করা যায়। ঠিক আছে,
তো ইউজার নেম অলওয়েজ রুট দিবেন যখন লোকাল হোস্টে কাজ করবেন। চেঞ্জ করা যায়, সেটার ওয়ে আছে। পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, আমি যখন ডাটাবেস ক্রিয়েট করছি শুধু ডাটাবেসের নামটা দিছি, আর তো কিছু দেইনি। আর এখানে লোকাল হোস্টই থাকবে, হোস্ট নেম। আর এখানে প্রিফিক্স আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে দেন, তবে আন্ডারস্কোরটা কাটবেন না এখানে কোনো সময়। ঠিক আছে, আন্ডারস্কোরটা কাটলে প্রবলেম হয়ে যাবে। তবে সাবমিট দিবেন। সাবমিট দিলে রান দ্য ইনস্টলেশন, ইয়ে রান হয়ে মানে কি বলে আপনার ই হয়ে গেছে, ইনস্টল হয়েছে এবং সাইটের নাম চাচ্ছে। ঠিক আছে, আমরা সাইট ফলো করে যাচ্ছি আইসিটি। এটা ফলো করবো, সাইটে আছে। মারা গেছে। আচ্ছা, ঠিক আছে, যেমন সাইট আছে ইংলিশ কাজ করে না। এই সাইট গুলা কিসে তৈরি জানেন? এটা দ্রুপাল তৈরি করছে, দ্রুপাল। এর কাজ তো দ্রুপাল তৈরি করছে। দ্রুপাল চলে না বেশি, ওয়ার্ল্ড ওয়াইড অতটা চলে না, অথবা কোনো কান্ট্রিতে স্পেশালি চলতে পারে। বাংলাদেশে সবচেয়ে বেশি চলে ওয়ার্ডপ্রেস, অ্যাপ্লিকেশনের জন্য চলে লারাভেল, ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে আপনার এই যে সাইটটা যা আছে হুবহু তাই তৈরি করা যাবে ওয়ার্ডপ্রেস দিয়ে, একবার এইভাবে। ঠিক আছে, এই যে সে যে এই যে আইকন টাইকন ইউজ করছে সব একবার সুন্দর এইভাবে তৈরি করা যাবে। ঠিক আছে, এটা কিন্তু দ্রুপাল দা তৈরি করছে, তো দ্রুপাল আর ইয়ে তো এক হওয়ার কথা না, ঠিক না? তারপরে দুইটাই তৈরি করা সম্ভব। হুম। যাই হোক, এখন যেহেতু আমাদের সাইটটা ইনস্টল হয়েছে, আইসিটি নাম দিলাম, আইসিটি ডিভিশন। ঠিক আছে, ইউজার নেম আপনি অ্যাডমিন দিয়েন, আপাতত আমরা ইজি রাখি, পাসওয়ার্ডও অ্যাডমিন। আর এখানে যত উইক, ভেরি উইক লেখা উঠছে, তো এখানে একটু চেক বক্সে টিক দিয়ে দিবেন, আর নাহলে আপনার এই পাসওয়ার্ডটা নিবে না। বলবো কি আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে, মানে একটা পাসওয়ার্ড জেনারেট করে বা আরো অনেক বড় করে একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, আর এখানে মাস্ট বি ইমেল অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, নিজের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। হুম, আর এটা চেক বক্সে টিক দিয়ে দিন, এটা সার্চ ইঞ্জিনের ভিজিবিলিটির জন্য। এবং হ্যাঁ হ্যাঁ, এটা সার্চ ইঞ্জিনের জন্য, মানে যখন এটা টিক দিয়ে রাখবেন তখন সার্চ ইঞ্জিন গুগল এটা কোনো সময় ইন্ডেক্সিং করবে না। ঠিক আছে, আর যখন এটা উঠাই দিবেন, ঠিক আছে, সার্চ ইঞ্জিন তখন করবে কি, এইটা ইন্ডেক্সিং করবে, মানে এই পেজটা ইন্ডেক্সিং করবে। যেহেতু এটা আমরা রেডি করতেছি এখন আপাতত, তো এখানে টিক দিয়ে রাখবেন। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখন ডাটাবেস সহ ইনস্টল হয়েছে, ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি ডাটাবেসে দেখেন যে কতগুলো টেবিল তৈরি হয়েছে দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেস নাম দিয়েছিলাম না, ক্লিক করলাম, দেখেন ওই যে ক্লাস হলে প্রিফিক্স আন্ডারস্কোর, এখানে অনেকগুলো টেবিল তৈরি হয়েছে, 12টা টেবিল তৈরি হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা টেবিলের কাজ আছে। যেমন এখানে যেমন অপশনে আপনি যে কিছু আগে সাইটের নাম দিচ্ছেন না, ওয়েবসাইটের নাম, হুম, ওই যে সাইট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, সরি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড বাদ, তারপরে লাগে আপনার ইয়ে আর সাইট ডেসক্রিপশন, এগুলা এই ক্লাস অপশন টেবিলে আছে। পোস্ট টেবিলে যদি আমরা কোনো কিছু অ্যাড করি তখন, এখন যেহেতু কিছু অ্যাড করি না, এজন্য বাই ডিফল্ট তিনটা অ্যাড হয়েছে। টার্মস একটা ইয়ে টেবিল আছে, টার্মস এন্ড কন্ডিশনের একটা ইয়ে থাকে। ইউজার আর ইউজার মেটা, এই দুটো ইউজারে থাকলে আপনার ইউজার, আমরা যে একটা অ্যাডমিন ইউজার তৈরি করছি ক্লিক করলে দেখা যাবে, দেখেন এই যে অ্যাডমিন। আর পাসওয়ার্ডটা MD5,
এনক্রিপ্ট করা, এর জন্য এরকম আসতেছে। MD5 এ এনক্রিপ্ট করে রাখছে, এর জন্য এরকম আসতেছে। যেমন ইউজার নেম, এটা হলো আমার মেন ইউজার নেম, পাসওয়ার্ড ও অ্যাডমিন, এই ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে, কখন ক্রিয়েট করছে সব। এইটার কিছু আরো ডাটা, ঠিক আছে, কোন কোন পেজ বা কি অ্যাক্সেস করতে পারবে, এই ইউজার মেটা টেবিলে আছে, ঠিক আছে। এটার ভিতরে আরো পারমিশন পারমিশন কিছু থাকে। হুম, এই হলো বিষয় কিছু টেবিলের। আর এই যে আপনার কি বলে, পোস্ট মেটা হলে পোস্টের আইডি টাইডি এগুলো থাকে, ঠিক আছে, কোন পোস্টের কি আইডি, ঠিক আছে, কি টেমপ্লেট ইউজ করতেছে এগুলো। আর কমেন্টস তো ওই যে যদি কেউ কমেন্টস করে, তাহলে একটা বাই ডিফল্ট কমেন্ট সবসময় থাকে ওয়ার্ডপ্রেসের। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সাথে সাথে দুইটা তিনটা প্লাগইন এমনি দেখায়, ডিফল্ট মানে দেওয়া থাকে, কিছু থিম দেওয়া থাকে ডিফল্ট, ঠিক আছে। এখন আমরা ভিতরে ঢুকি, ঢুকে তারপরে ভিতরের জিনিসগুলো নিয়ে আলোচনা করি। ইউজার এই যে ভিতরে ঢুকতে হলে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে ঢুকতে হলে অলওয়েজ লোকাল হোস্ট +1/wp-admin, ঠিক আছে। এই যে এইটা ইউজ করতে হবে অলওয়েজ, wp-admin। এটা দিয়ে এন্টার দিলে আপনার এখানে লগইন ফর্ম দেখাবে। তো ওখানে আপনি ইউজার নেম দিবেন, আর ওই যে যেটা পাসওয়ার্ড দিছিলেন, ইউজার নেম আমরা অ্যাডমিন দিছিলাম, পাসওয়ার্ড অ্যাডমিন দিছিলাম। তারপর লগইন দিয়ে এটা ড্যাশবোর্ড আসবে, ওইখান থেকে সব কন্ট্রোল করতে হবে। এই ড্যাশবোর্ডে আপনার কয়েকটা পার্ট আছে। একটা হলো গিয়ে পোস্ট, তারপরে এই যে পোস্ট মিডিয়া। পোস্টে হলে গিয়ে আপনার নোটিশ বা ব্লগ বলতে পারেন, যে ব্লগ তৈরি করতে গেলে এই পোস্টটা বেশি তৈরি তখন ইউজ হয়, ঠিক আছে। এই পোস্টের মধ্যে আবার ক্যাটাগরি আছে। ধরেন অ্যাজ লাইক আপনি একটা স্কুলের জন্য তৈরি করতেছেন, স্কুলে অনেক টাইপের নোটিশ থাকতে পারে, ইম্পর্টেন্ট নোটিশ, আর্জেন্ট নোটিশ, ঠিক আছে, অল নোটিশ, মানে সবার জন্য নোটিশ, তিন ক্যাটাগরি। তখন আপনি ক্যাটাগরি দিয়ে তখন এই নোটিশ গুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে। যে এই ক্যাটাগরির এই নোটিশ, একটা নোটিশ তৈরি করলে তখন ওই ক্যাটাগরি সিলেক্ট করে দিলে আপনি যখন সাইটে ডিসপ্লে করতে যাবেন তখন ক্যাটাগরি ধরে বলে দিতে পারবেন যে এই সাইটে ইম্পর্টেন্ট নোটিশ শো করবে। আর মিডিয়া লাগে এখানে আপনার যত ইমেজ, পিডিএফ, ভিডিও, ঠিক আছে, যত ফাইল আছে, যে ইমেজ যত টাইপের ফরম্যাট আছে সবগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। মিডিয়ার কাজ হলো এটাই। আর পেজ, পোস্ট হলে গিয়ে আপনার একাধিক হয়, একটা পোস্ট একটা পেজের মধ্যে একাধিক হইতে পারে, কিন্তু একটা পেজের মধ্যে, ঠিক আছে, একাধিক পেজ হয় না। এটা সবসময় মনে রাখবেন, পোস্ট হলে গিয়ে মাল্টিপল, হ্যাঁ, আর পেজ হলো সিঙ্গেল। আপনি একটা পেজে একাধিক পোস্ট শো করতে পারবেন, বাট একটা পেজে একাধিক পেজ আনতে পারবেন। পেজ অলওয়েজ সিঙ্গেল হয়, যেমন হোম পেজ, ঠিক আছে, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, ঠিক আছে, এরকম পেজ তৈরি হয়। পেজে আপনার কোনো ক্যাটাগরি নাই, ঠিক আছে। আপনি এখানে মানে ইন্ডিভিজুয়ালি, আমরা যেমন ধরেন এই আইসিটির যদি সাইটটা তৈরি করতে যাই, এখানে কি কি পেজ হইতে পারে, হোম পেজ একটা, অ্যাবাউট পেজ, তারপরে হিস্ট্রি অ্যান্ড মেইন ফাংশন, ভিশন, মিশন, অর্গানোগ্রাম, ওয়ার্ক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এই যেগুলো লাগে আপনার পেজ হবে, মানে এখানে ঢুকলে এগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি পেজ দেখে, ঠিক আছে। যেমন আমি এখানে দেখি তেমন কিছু নাই, এই যে আসছে, যেমন এই যে ইনফরমেশন আসছে, ঠিক আছে? আর এটা হলো সাইড বার বলে, মানে কমন সব জায়গায়। হুম, ভিশন, এটা একটা পেজ আলাদা, ঠিক আছে। এখানে ব্লগ নামের কোনো অপশন নাই, তাহলে বোঝানো যেত, মানে ওইভাবে করে কোনো অপশন নাই যে এখানে মাল্টিপল ইয়ে থাকে, পোস্ট থাকে। যাই হোক, এখানে আপনার এই প্রত্যেকটা এক একটা পেজ। হুম, পোস্ট এখানে নাই, এখানে পোস্ট থাকলে দেখানো যায়। হুম, যাই হোক, এটা তো বুঝতে পারছেন,
মানে যেমন স্কুলের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে হোম পেজ যেগুলো থাকে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ঠিক আছে, এগুলো প্রত্যেকের একটা পেজ থাকে। হুম। আর কমেন্টস হলে কেউ যদি ব্লগ ব্লগ বা যেটা পোস্ট বলতে পারেন, পোস্টে একমাত্র কমেন্ট করা যায়, পেজে কমেন্ট করার অপশন নাই। হুম। যদি কমেন্ট করে আপনি কমেন্ট দেখতে পারবেন, কারণ এটা ডিফল্ট কমেন্ট এখানে আছে, এটা ইনস্টল দেওয়ার সাথে সাথে এই কমেন্ট আছে। হুম। এরপর অ্যাপারেন্স, এটার ভিতরে অনেকগুলো জিনিস থাকে, এটার ভিতরে থিম থাকে, থিম কাস্টমাইজের অপশন থাকে কিছু। কাস্টমাইজ মানে হলো কি আপনার কিছু অপশন দিয়ে দেয় যে আপনি চেঞ্জ করতে পারবেন। লাইক আপনি ধরেন কালার চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, লোগো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এরকম। এটা হলো কাস্টমাইজ। আর থিমে হলো গিয়ে 4-5টা থিম আছে, আপনি যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। ওয়ার্ডপ্রেসের থিম দিয়ে মেনলি কাজ করে, তবে আমরা সবসময় ফ্রি থিম দিয়ে কাজ করবো। আর প্রিমিয়াম থিম যদি কিনেন, তা কেনা থিম দিয়ে কাজ করবেন। ক্র্যাক করা দিয়ে কাজ করবেন না, ক্র্যাক করা দিয়ে কাজ করলে আজকে না হলে কালকে হলে বিপদ হবে। ঠিক আছে, এটা 100%, এটা মানে কোনো মিস নাই। আজকে না হলে 1 বছর পর ইউজার নেম চেঞ্জ করবেন। অ্যাডমিন দেন, অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন দেন। ও ডাটাবেজ ইউজার নেম রুট, রুট। হ্যাঁ, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। আর বাকি কিছু দেওয়ার দরকার নেই, এরপর ইনস্টল দিয়ে দেন। আচ্ছা, আমি একটু পোস্ট দিই, আপনারা একটু এই পর্যন্ত থিম হলো আপনার স্ট্রাকচার ওয়েবসাইটে। প্লাগ ইনটা আপনার একটা ফাংশনালিটি, যেমন আমি কিছু আগে একটা পেমেন্ট মেথড দেখাইলাম না। হুম? ওই পেমেন্ট মেথডটা হলো গিয়ে ওই টোটাল সাইটের মধ্যে একটা পার্ট, ঠিক আছে। থিম হলো টোটাল সাইটটা, আর প্লাগ ইন হলো গিয়ে আপনার ইন্ডিভিজুয়ালি কিছু কিছু পার্ট। হ্যাঁ, যেমন এই যে আরেকটা সাইট দেখালাম যেটা সার্ভে, ওর যে মধ্যে যে কোশ্চেনের পার্টটা, ওটা শুধু প্লাগ ইন দিয়ে করছে। ওটা কাস্টমাইজ প্লাগ ইন, মানে ওটার কোনো ইয়ে না, এই ডাউনলোড করা প্লাগ ইন। না, দরকার ছাড়া ইউজ না করাই ভালো। প্লাগ ইন বেশি ইউজ করলে সমস্যা কি, আপনার সাইডে লোড নেয় বেশি। হ্যাঁ, থিম একটাই, থিম দুইটা না, থিম সবসময় একটা ইউজ করবেন, থিম দুইটা ইউজও করা যায় না। ইনস্টল করলে দেখবেন অ্যাক্টিভ করার একটা থিমই অপশন দেয়, দুইটা থিম একসাথে অ্যাক্টিভ করা যায় না। আমাদের এটা অবশ্য আপলোড ডাউনলোড করা আছে, মানে এটা সময় লাগাই দিছে বেশি। কি, এই যে ওয়ার্ডপ্রেস, না 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 না, আগে থেকে ইয়ার দরকার নেই, আস্তে আস্তে আমি আপনাদের সামনে ডাউনলোড করে আমি রাখলে কি হয়েছে, আমি তো ডাউনলোড করে ইনস্টল দিয়ে দিচ্ছি। ফেল, ডাউনলোড ফেল, কোড ট্রান্সফার ক্লোজ, বাইট রিমেনিং রিড, এটা কোনো একটা ডাউনলোড নিতেছে না সাইডে, ওই স্পিডের কারণে নিতেছে না, কোনো একটা প্রবলেম করতেছে। না হলে আমরা ডাউনলোড কিভাবে করে সেইভাবে এনে ইনস্টল দিবে দরকার, পুরো ইনস্টল নিবেই। এটা যদি না হয়, যেমন গুগলে যে সার্চ দিবেন, জাস্ট লিখবেন এক্সট্রা, এক্সট্রা ওয়ার্ডপ্রেস থিম, ফ্রিটা নেবেন, এটা পারচেসটাও আছে, ঠিক আছে। এই যে wordpress.org, মানে এখানে আপনার ফ্রিটা আছে, লিঙ্ক দিয়ে দিচ্ছি। পুরোটা আসলে লিঙ্ক আসবে, অরিজিনাল লিঙ্ক। এটা হলো আপনার ইয়ে 10, কি বলে, 1 MB, 1 MB মতো একটা থিম, খুব বেশি বড় না। এইগুলো শুরু দেখেন ইনস্টল নিয়েছেন নাকি? হ্যাঁ নিছি, এই যে অ্যাক্টিভ অপশন দেখাইছে, ঠিক আছে। আমরা একটু থিমের ফোল্ডারে যাই,
এখানে থিম কটা আছে, এই যে থিমে ক্লিক করলে থিম কটা আছে, 1 2 3 4, চারটা না? এর মধ্যে আমরা যে কোনো একটা অ্যাক্টিভ করতে পারবো, যেমন এটা অ্যাক্টিভ করা আছে এর জন্য এখানে কাস্টমাইজ অপশন দেখাচ্ছে। যদি অ্যাক্টিভ করা না থাকে তাহলে ওখানে অ্যাক্টিভ লেখা হবে। হুম, এটাতেও আমরা চাইলে অ্যাক্টিভ করতে পারবো, এটাও অ্যাক্টিভ করতে পারবো। ঠিক আছে, এবার এটা অ্যাক্টিভ করে দিলাম। এটার সাথে আরো কিছু ইনস্টল করতে বলতেছে, ওগুলো পরে দেবো। ঠিক আছে, এখন যদি সাইটটা দেখেন, এখানে ক্লিক করে ভিউ মাই সাইট, কিছুই আসতেছে না। এই যে আইসিটি ডিভিশন লিখছি ওই জন্য ওইটা আসতেছে। আর বাম সাইডে কিছু, এগুলো বাই ডিফল্ট দেওয়া, কারণ আমি এখানে কোনো পেজ ক্রিয়েট করি নাই। একটা বাই ডিফল্ট পেজ ক্রিয়েট করা ছিল স্যাম্পল। ঠিক আছে, ওই স্যাম্পল পেজটাই আসতেছে। আর এটা হলো একটা ব্লগ পোস্ট, একটা পোস্ট ক্রিয়েট করা ছিল, সেই পোস্টে আসতেছে। ঠিক আছে, এটা বাই ডিফল্ট দেওয়া আছে, এটা তো আমরা রাখবো না, এটা হলো এই ফেজ। হুম, এখানে দেখালাম মেনলি এলাকে থিম দুই ভাবে ইনস্টল করা যায়, এইভাবে ইনস্টল করা যায়, আর একটা আছে ডাউনলোড করে ইনস্টল। যদি ডাউনলোড করে ইনস্টল করতে যাই সেটাও দেখেন, এখানে ক্লিক করে ডাউনলোড দিবেন। এবার না 992 কিলোবাইট, 1 MB নিচে, মানে এই থিমটা অনেক লাইট। থিমের মধ্যে দুইটা জিনিস আছে, একটা লাগে, এটা হলো নর্মালি থিম, আর এটা হচ্ছে চাইল্ড থিম। চাইল্ড থিম নিয়ে কাজ করলে সুবিধা কি, নর্মাল থিমটা তো আপনি ইনস্টল দিছেই, আমরা এই থিমটা যেমন ইনস্টল দিছি। আর চাইল্ড থিম নিয়ে কাজ করলে সুবিধা কি, আপনি চাইল্ড থিমে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, সিএসএস, পিএইচপি, এগুলোতে ইচ্ছা মতো লিখতে পারবেন। আর যখন মনে হবে যে না দরকার নাই, ফেলায় দিতে পারবেন। এটা সাইডের উপরে এফেক্ট করবেন। আর আপনি সরাসরি যদি মেইন থিমে কাজ করতে যান, হ্যাঁ, একবার সেভ করে দিলে কোডগুলা, তখন সেকেন্ড টাইম আপনার ওই কোড রিমুভ করে আবার কাজ করতে হবে। এতে সাইডে এফেক্ট করে, সাইড নষ্ট হয়ে যেতে পারে। হুম, আর চাইল্ড থিম নিয়ে কাজ করলে কি, চাইল্ড থিমের উপর লিখলেন, মনে হলো ভুল হয়েছে, চাইল্ড থিম ডিলিট করে দেন, ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করে দেন, আগের মতো হয়ে যাবে। মানে কোনো প্রবলেম হবে না, আপনি যতদূর চেঞ্জ করছিলেন ওই পর্যন্তই থাকবে। ঠিক আছে, যে কোডের কারণে হ্যাঁ বলেন। না, মানে প্রত্যেকটা থিমেরই চাইল্ড থিম থাকে আলাদা আলাদা, যেমন অ্যাস্ট্রারও চাইল্ড আছে প্রত্যেকটা। হ্যাঁ, অ্যাস্ট্রা চাইল্ড নামে লিখলেও আইসে পড়ে। আর না আসলেও অনলাইনে মানে চাইল্ড থিম তৈরি করা সহজ হয়ে আছে, ঝামেলা কম আছে এরকম। অ্যাস্ট্রা চাইল্ড, অনেকগুলাই আছে, ফার্স্টেরটাই দিবি, জেনারেট করে নিতে পারবেন। চাইল্ড থিমে আসলে কি যে কোনোটা করা যায়, ওরকম ইয়ে না যে যে কোনো থিমের আপনি চাইল্ড থিম তৈরি করতে পারবেন। মানে একটা স্টাইল শিট থাকে, একটা ফাংশন পেজ থাকে, ওরকম কোডই থাকে না। 3টা পেজ থাকে, 3টার মধ্যে কোনো কোড থাকে না, শুধু কিছু কমেন্ট থাকে। মানে এখান থেকে আমরা চাইলে জেনারেট করে নিতে পারবো থিমটা। মানে এক্সট্রা চাইল্ড থিম জেনারেট নামে লিঙ্কটা দিয়ে দিই, জেনারেট দিয়ে দিলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। আমার করা আছে এই জন্য 1 লাখ আছে। ঠিক আছে, দেখেন এটা হলো 80 কিলোবাইট, এটার ভিতরে যে আমি এক্সট্রাক্ট করি কোনো, দেখবেন যে খুবই কোনো ফাইল বা কোডই নেই। ফাইল আছে, কোড নাই তেমন। এই যে একটা ফাংশন আছে, একটা স্ক্রিনশট আছে, আর একটা হিস্ট্রি আছে। ফাংশনটা যদি অন করি, ঠিক আছে, এগুলো কমেন্ট, এটা চাইল্ড থিমের ভার্সন ডিফাইন করে দিছে, আর এটা চাইল্ড থিম। ঠিক আছে, এটা ফাংশন ক্রিয়েট করে এই চাইল্ড থিমের সিএসএস টা ধরাই দিচ্ছে।
সিএসএস একটা ফাইল, স্টাইল শিট ফাইল আছে না স্টাইল থিমে, সেই ফাইলটা বলে দিছে। আর একটা হুক মানে ওই স্টাইল শিটে আপনার অ্যাকশন করবে সেটা বলে দিছে। এই 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 হলো কোড স্টাইল থিমে, আর ওইভাবে কোনো কোড নেই। এটা গেল। আর হলো স্ক্রিনশট, তো স্ক্রিনশটে তেমন কিছুই নাই, যে ওই এক্সট্রা থিমে স্ক্রিনশট ঢুকাই দিছে। আর স্টাইল শিটে যায় দেখেন যে ওইটার ভিতরে কিছুই নেই, মানে এগুলা স্টাইল থিমে তো ব্ল্যাঙ্কই থাকে। এখানে তো চাইলে আপনি কোড অ্যাড করতে পারবেন, সেই অপশনটা আর কি এখানে যায়। এখানে কিছু কমেন্ট দিয়ে নাম লিখে দিচ্ছে। স্টাইল শিট তৈরি করতে গেলে এই ইনফরমেশন গুলো দিতে হয়। এমনি চাইলে আপনি আপনার নিজের নামও দিতে পারেন, যে এক্সট্রা চাইল্ডের জায়গায় ঠিক আছে অন্য কিছু দিতে পারেন। বা এখানে যেমন অথর ইউরাল দিছে, ঠিক আছে, ডেসক্রিপশন দিছে, এবারে লাইসেন্স ইউরাল, টেক্সট ডোমেইন, এক্সট্রা চাইল্ড, ঠিক আছে, টেমপ্লেট নেম এক্সট্রা, এগুলো চাইলে চেঞ্জ করা যায়। আর এইখানে আপনি আপনার স্টাইল অ্যাড করতে পারবেন, ওই অপশনগুলো দিচ্ছে। এই জন্য আমরা চাইল্ড থিমটা অ্যাক্টিভ করব, মেইন থিম থাকবে, সাথে চাইল্ড থিমটাও অ্যাক্টিভ করে দেবো, ঠিক আছে। তো এখন চাইল্ড থিম কিভাবে উঠাবো সেটা দেখাচ্ছি। আমরা তো ডাউনলোড করে নিচ্ছি, অ্যাড নিউ দিব, আপলোড থিম, আপলোড থিম দিয়ে ওই যে আমার ডাউনলোড যেখান থেকে হয়েছে ডাউনলোড ফোল্ডারে, এটা দিব না কারণ এখানে ওয়ান আছে, আমার আছে, আমার একটা নামও না আছে, ওই একই ফাইল ইনস্টল দিই, আমরা চাইল্ড থিম অ্যাক্টিভ করে দিই। ইনস্টল হয়েছে, এখন হলে অ্যাক্টিভ করার জন্য বলতেছি, ঠিক আছে। এখান থেকে অ্যাক্টিভ করে দিই, আলাদা করে অ্যাক্টিভ করে দেবো। এটা অ্যাক্টিভ করলে দেখবেন এই যে এটা আর অ্যাক্টিভ নেই, দেখছেন, এটা হলো মেইন থিম, এটা হলো চাইল্ড থিম, এটা অ্যাক্টিভ নেই। আমরা এটার উপর এখন যত যাই কোড লিখি কোনো সমস্যা নাই, মানে সাইট ভেঙে যাবে না। এটা হলো সুবিধা, এটা ইউজ করতেছি, এই জন্য এখানে এটা অ্যাক্টিভ নাই, দেখছেন। আর এটা অ্যাক্টিভের অপশন, এটা আগে অ্যাক্টিভ ছিল, এটা যখন এই চাইল্ড থিম অ্যাক্টিভ করছে এটা অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একই, হ্যাঁ একই সেম। আমি যদি ধরেন এই থিম, আবার থিমটা, হ্যাঁ বল, হ্যাঁ চাইল্ডটা করে, চাইল্ড থিমটা করে নেন, একবারে করে নেন ভালো হয়। না না, ডাউনলোড দিবেন না, নিচে জেনারেট লেখা আছে দেখেন। হ্যাঁ জেনারেটে ক্লিক করেন, এই যে আমার স্ক্রিন দেখতে পারতেছেন, দেখেন জেনারেট লেখা আছে, ক্লিক করুন, ক্লিক করলে ডাউনলোড হবে। আচ্ছা, চাইল্ড থিম যেমন অ্যাক্টিভ করে নিলাম, বললাম না যে এত সুবিধা কি, আমার কোনো সিএসএস অ্যাড করা লাগলে এক্সট্রা ভাবে, ফাংশন অ্যাড করা লাগলে আমরা চাইল্ড থিমে অ্যাড করবো, কোনো সমস্যা নেই, মেইন থিমের উপর এফেক্ট করবে না। মেইন থিমের উপর যদি লিখি তাহলে কিন্তু কোড অনেকখানি চেঞ্জ হয়ে যাবে, মেইন থিমে অলরেডি সিএসএস ফাংশন এগুলো ডিক্লেয়ার করা আছে, এর জন্য আমরা চাইল্ড থিম দিয়ে করবো। আর থিম এখান থেকে ডিলিট করে কিভাবে দেখাই দিই, থিমের উপর ক্লিক করবেন, এই যে না না এক্সট্রাক্ট করার দরকার নেই, জিপ ফাইলে ডাইরেক্ট আপলোড করে দিন। ফার্স্টে অ্যাড নিউতে যাবেন, থিমে যাবেন, থিমে আপলোড, আচ্ছা গুড। এবার দেখেন যদি থিম মানে ইনস্টল করছেন, ঠিক আছে, ধরেন ডিলিট করবেন, এই যে রাইট বাটন, এখানে যে থিম ডিটেইলস এর উপর ক্লিক করবেন, দেখেন নিচে ডান সাইডে যে ডিলিট অপশন আছে, ডিলিট দিয়ে দিলে একটা কনফার্মেশন চাচ্ছে, মেসেজ আসছে, ওকে দিয়ে দিলাম, এটা ডিলিট হয়ে গেছে। আমার যেহেতু একটা থিম আছে, শুধু শুধু এতগুলো থিম সাথে রাখার দরকার নেই, মানে সাইটটা তাহলে লোড কমে, মানে ফাইলের সাইজ গুলো কমে। এটা হলো থিমের ইয়ে গেল। হুম, না না ওটা ডিলিট করেন না, মেইন থিমটা ডিলিট করেন না, এক্সট্রা দুইটাই থাকুক, আর একটা এক্সট্রা থিম রেখে দেন। মাঝে মাঝে হয় কি, দেখা যায় কোনো প্লাগইন ইনস্টল করলেন, সাইডে প্রবলেম হইতেছে,
হ্যাঁ, তখন থিম চেঞ্জ করে দেখতে হয় যে থিমের কারণে হয়েছে না প্লাগইনের কারণে হয়েছে। তো প্লাগইন তখন করতে হয় কি, যেটা কারেন্ট প্লাগইন আছে ওটার জায়গায় আপনার আরেকটা, যেমন এই যে আমি 2017 এই থিমটা রাখছি, এই থিম অ্যাক্টিভ করলে হয়তো বা দেখা যাবে, বোঝা যাবে যে থিমের কারণে এফেক্ট করছে না প্লাগইনের কারণে। এজন্য এক্সট্রা একটা থিম রেখে দিতে হয় টেস্টের, যদি কোনো সময় প্রবলেম হয় টেস্টের পারপাস। আচ্ছা, এবার আসি কাস্টমাইজ। কাস্টমাইজ যেটা আমরা এই চাইল্ড থিম অ্যাক্টিভ করছি, থিমের কিছু বাই ডিফল্ট কাস্টমাইজ করার অপশন নেই। ওখানে ক্লিক করলে অপশন গুলো দেখা যায় কি কি অপশন আছে। এটা ওই থিমের মধ্যে অপশন গুলো তৈরি করে দেয়। অনেকগুলো অপশন থাকে আপনার, এই যে উপরে এটা চেঞ্জ করা যায়, ঠিক আছে, অনেক, এই যে মেনু চেঞ্জ করা যায়। যেমন এখানে এটা হলো প্রো ভার্সন, প্রো ভার্সন তো আমরা কিনি নাই, তো প্রো ভার্সনে যাওয়ার দরকার নাই। গ্লোবালে যাই, কি কি অপশন আছে, টাইপোগ্রাফি মানে আপনার ফন্ট, মানে কোন ফন্ট ইউজ করবেন, সাইজ কত হবে, বডি আর কন্টেন্টের ফন্ট যেমন ডিফল্ট সিস্টেম ফন্ট দিচ্ছে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমাদের আমি একটা ফন্ট ইউজ করেন। আচ্ছা, আপনার ড্যাশবোর্ড থেকে দেখাই ফার্স্ট থেকে, এই যে থিমে অ্যাপারেন্সে ক্লিক করলে কাস্টমাইজ একটা অপশন আছে, দেখছেন? কাস্টমাইজে ক্লিক করলে এরপর থিমে কিছু বাই ডিফল্ট কাস্টমাইজের অপশন দিবে, মানে চেঞ্জ করার অপশন দিবে, আপনার থিমে কিছু অপশন দিবে চেঞ্জ করার, সেই অপশনগুলো আপনি এখানে পাবেন। এখানে অনেকগুলো অপশন আছে। যেমন গ্লোবালে আমরা যাই, গ্লোবাল মানে হলো গিয়ে সব পুরো সাইটের জন্য কি কি চেঞ্জের অপশন দিয়েছে। আমার টাইপোগ্রাফি হলো কি আপনার ফন্ট চেঞ্জ, টাইপোগ্রাফি মানে ফন্ট চেঞ্জ, ফন্ট আপনি সিলেক্ট করে দিতে পারবেন কোন ফন্ট ফ্যামিলি হবে, আর আপনার ফন্টের সাইজ কত হবে। ঠিক আছে, এখানে দুইটা অপশন দিতে থাকেন, একটা বডি টাইপোগ্রাফি আর একটা হেডিং। মানে বডির ভিতরে যেগুলো ফন্ট থাকবে, এলিমেন্ট থাকবে, সেইগুলোর ফন্ট কি রকম হবে। ডিফল্ট সিস্টেম ফন্ট দিছে, আমি ডিফল্ট লাগবে না, আমি অন্যটা দিব, আমি আরেকটা দিই পপিন্স। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে না ফন্ট? আছে আছে, আস্তে 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 আস্তে। ঠিক আছে, এই ফন্টের মধ্যে আবার অনেকগুলো অপশন আছে, তো এই জন্য ভেরিয়েন্ট দিছে। মানে এই ফন্টের আবার এক্সট্রা লার্জ আছে, 200 ইটালিক আছে, লাইট 300, মানে আরো পাতলা হবে, বুঝলেন? বা আমি নর্মাল দিলাম, আমি আরেকটু মোটা করি। ঠিক আছে, এরকম অনেকগুলো অপশন আছে, চাইলে দিতে পারেন, না চাইলে কেটে দিতে পারেন, সমস্যা নেই। ফন্ট সাইজ চেঞ্জ করা যায়, আমরা 20 দিয়ে দিই, বড় হয়ে যাবে লাগা। হুম। আর মানে একটা ফন্টের অনেকগুলো ভেরিয়েন্ট থাকে, যেমন একটা ফন্টেরই আপনার দেখা যায় কি ইটালি এক ফন্ট স্টাইল থাকে, ঠিক আছে, তারপরে নর্মাল স্টাইল থাকে, বোল্ড স্টাইল থাকে, বোল্ডের মধ্যে আবার ভাগ থাকে 500, 200, ঠিক আছে, 100, 900, এরকম। এই ফন্টের অনেকগুলো ভেরিয়েশন আছে, মানে এই ফন্টে যেমন 100, মানে এটা বোল্ডের সাইজ বলছে, মানে কি পরিমাণ বোল্ড হবে। 100 মানে একেবারে চিকন। হুম। তারপর 100 ইটালিক, এটা ইউজ করলে একেবারে টেক্সট গুলা চিকন হবে, আবার সাথে লেখাগুলা বাঁকা হয়ে যাবে। আর এটা আরো এক্সট্রা লাইট, এই অপশন গুলা থাকে, এটা এরিয়ালের সাথেও থাকে, যে যে ফন্টের থাকে, যেমন এই ফন্টের আছে দেখে দিছে, আবার আমি অন্য একটা নেই, এটারও আছে। এরিয়াল নিলে মনে হয় এরিয়ালের পাওয়ার কথা না। হ্যাঁ, এরিয়ালের নাই, মানে এরিয়ালের নাই দেখে দেয় না। ঠিক আছে, এটারও নাই। এটা গুগল ফন্ট, যে পপিন্স যেটা বললাম না, এটা হলো গুগল ফন্ট, এগুলো আপনার গুগল ফন্টেরই। রোবট হলো গুগল ফন্ট না, এই দেখেন গুগল লেখা উঠছে, বুঝতে পারছেন? যে আমার গুগল যদি গুগল ফন্ট ইউজ করতে হবে, যে ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, শুধু রোবট দিয়ে চেঞ্জ হয়ে গেছে।
ভেরিয়েন্ট আছে যেমন, যাই হোক আমরা এটা ইউজ করবো না, এটা ইউজ করি। আমার কাছে এই ফোনটা ভালো লাগে। ফন্টের আর ওই যে লাইন হাইট, ঠিক আছে, প্যারাগ্রাফ মার্জিন, বটম, বটম থেকে কত মার্জিন হবে এগুলো চেঞ্জ করা যায়। যাই হোক আর লাগবে না এত কিছু। এবার হেডলাইন, হেডিং এ ইনহেরিট দেওয়া, তো মানে আমি ওই যে বডি দিয়েছি, বডিতে পপিন্স দিছি ফন্ট ফ্যামিলি, এখানেও পপিন্স দিয়ে ধরে নিছে ইনহেরিট দেওয়ার কারণে। ইনহেরিট যদি না দিয়ে আমি চাইলে অন্য কিছু দিতে পারি, এখানে অপশন দিবে, ঠিক আছে। ভ্যারিয়েন্ট দিলাম, তাহলে মানে এই ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এটা আগের মতোই আছে, এটা চেঞ্জ হয়ে গেছে। আবার ধরেন এই যে গুগল ফন্ট আর্ট আছে, এল দিয়ে নামটা ভুলে গেছি। হ্যাঁ, এটা এই ফন্টটা ইউজ করা যায় তাহলে, এটার মধ্যে ভেরিয়েন্ট আছে। হ্যাঁ বলেন। হেডিং এর কি ফন্ট হবে আলাদাভাবে বলে দেওয়া যায়। বডির ফন্ট যেমন এটা আছে পপিন্স, হেডিং এর ফন্ট হয়ে গেছে আপনার কি নাম দিয়েছেন, লাইলা না লাইল, লিলি, যে এই ফন্টটাই ধরে নিছি। আর হেডিং 2 মানে হেডিং 6 পর্যন্ত যেগুলো আছে সবগুলোর ফন্ট সাইজ কিরকম হবে সেটাও বলে দিতে পারে। এটা হলো ফন্ট সাইজের ব্যাপার। এগুলো কালার, থিমের কিছু বেসিক কালার থাকে, বেসিক কালার গুলো চেঞ্জ করতে পারবে। যেমন ব্যাকগ্রাউন্ডে কিছুই দেওয়া না, আমরা সাদা দিয়ে রাখি, যেমন সাদা হয়ে গেছে, আবার চাইলে চেঞ্জ করে দিতে হবে। তবে হেডিং কালার, ঠিক আছে, এটা ট্রান্সপারেন্ট দেওয়া, এটা কালার নাই মানে ট্রান্সপারেন্ট, আমরা একটা কালার দিই। তারপর লিঙ্ক কালার হলে গিয়ে আপনার এই যে ইয়ে দিচ্ছে, কি বলে, অরেঞ্জ। এটা কালার চেঞ্জ করা যায়, টেক্সটের কালার চেঞ্জ করা যাবে। আমরা একটু একবারে পুরো ব্ল্যাক দিব না, সাইন টাইপের, এগুলো কালার চেঞ্জ করা যায়। কন্টেন্ট মানে হলো গিয়ে এই যে পুরো সাইটটার হোয়াইটটা কতখানি হবে, ঠিক আছে। আর লেআউটটা কি এরকম যে বক্স থাকবে নাকি, মানে দুই পাশে স্পেস থাকবে কিনা, বক্সের মধ্যে হবে কি, ঠিক আছে। যদি ফুল হোয়াইট দেই, ঠিক আছে, তাহলে দেখবেন একবারে কোনো আশেপাশে স্পেস নেই, এই যে দুটো ইয়ে হয়ে গেছে। ও একেবারে ওই ফুল হোয়াইট নেই, স্ট্রেস, ঠিক আছে, দুই পাশে একবার 100% মিলে গেছে। এগুলো বাই ডিফল্ট হলে ইয়ের অপশন, আপনার কি বলে, এই থিমের অপশন দেওয়া আছে। সব থিমে এরকম থাকে না, কিছু থিমে আছে কিছু থিমে নাই। বাটনের কালার চেঞ্জ করা যায় চাইলে, ঠিক আছে, বাটনের চারদিকে প্যাডিং কেমন হবে সে অপশন আছে। হেডারে যাই, আমাদের কি নাম দিয়েছিলাম সাইডে, লোগো অ্যাড করা যাবে। আচ্ছা ওই যে আইসিডি এর লোগোটা নিয়ে আসি। লোগোটা নিয়ে এখানে ক্লিক করি। লোগোটা যখন আপ করব, আপনি এখানে সরাসরি ক্লিক করেও আপলোড করতে পারেন, আবার ইমেজ ড্র্যাগ করে আপলোড করতে পারেন। এখানে ক্লিক করলাম, যে এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন, তাও আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এখানে সিলেক্ট দিয়ে দিবেন, স্কিপ ক্রপিং দিবেন, কারণ কি ওইভাবে আসলে লোগোটা অনেক ছোট, সমস্যা হচ্ছে এই জন্য এটা ক্রপ করার দরকার নেই। এই যে, ঠিক আছে, আমাদের লোগো আসছে। লোগোর ওয়াইড আমরা ইচ্ছে করে বলে দিতে পারবো যে কতখানি হবে, এরকম অনেকগুলো অপশন আছে। আইকন, এই যে আইকন মানে এই যে এইটা বুঝাইছে, এই যে এখানে যেমন একটা জ্যাম্পের আইকন আছে,
আমার সেই জ্যাম্পের আইকন লাগবে না, এটা আমরা এবার এই যে সাইটের পাশে যে আইসিটি ডিভিশন উঠতেছে না, এখানে কি লেখছে, আইসিটি ডিভিশন লেখছে। ঠিক আছে, আমরা চাইলে এটা শো করবো, আবার চাইলে শো করবো না। যেখানে একটা অপশন আছে এটা উঠাই দিলে দেখেন শো করতেছে, আর এখানে ক্লিক করলাম শো করতেছে। এখানে যখন একটা টেক্সট দিছে, আমরা এই টেক্সটটা হলো সাইটের ডেসক্রিপশনের জন্য বসাই দিই, সাইট ডেসক্রিপশন চাইছি, এই যে ট্যাগ লাইন, ট্যাগ লাইনে ডিসপ্লে করা যায়। এটা ইয়ে যেমন আপনার ফন্ট সাইজ কম বেশি করা যাবে সেই অপশন আছে, অনেকগুলো অপশনই আছে মোটামুটি। মোবাইল ডিভাইসে আসলে কোন লোগো দেখাবে সেই অপশন আছে। আমরা এটা পাবলিশ দিয়ে থাকি। প্রাইমারি হেডার, মানে হেডার তিন টাইপের স্টাইল আছে, কোন টাইপের হেডার নেই। ফার্স্ট হলে এটা আছে, মানে এটা ক্লিক করলে যে এটা সেন্টারে চলে যাবে, ঠিক আছে, লেখাটা এসে বসে। আবার এটা ক্লিক করলে এটা সম্পূর্ণ রাইটে চলে যাবে। তিন টাইপের আছে। এটা যেমন ফুল ওয়াইড আছে, মানে এখন যেমন ফুল নাই, দুই পাশে একটা স্পেস আছে। ফুল ওয়াইড দিলে স্পেস টিস্পেস কিছু থাকবে না, দুই পাশে মিলে গেছে। যেহেতু আমরা ওটা ফলো করতেছি তাহলে ফুল ওয়াইড দিব না। মোবাইলে কিভাবে হেডারটা আসবে, মোবাইলে আমরা এটা টেস্ট করতে পারবো। মানে এখন আসতেছে এইভাবে, মানে এই পাশে লোগো আর এই পাশে আসতেছে আপনার মেনুর আইকন। আমরা যাচ্ছি উপরে নিচে দিলাম, এই যে উপরে লোগো নিচে মেনু। আচ্ছা, এটাই বেটার। ট্যাবলেটে কিভাবে আসতেছে এভাবে, আর ল্যাপটপে কি এই যে নিচে এই তিনটা আইকন থেকে দেখা যায়। পাবলিশ দিয়ে দেবো, যদি মনে হয় যে হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে তখন এখানে পাবলিশ দিয়ে দেবো, তাহলে ওটা সেভ হয়ে যাবে। মেনু আমরা এখন তৈরি করি না, এই জন্য এটা নিয়ে আমি এখন বলতেছি না। ঠিক আছে, ট্রান্সপারেন্ট হেডার মানে হেডারের মানে ব্যাকগ্রাউন্ড থাকবে কি থাকবে না, ঠিক আছে, সেটা বলে দিতে হবে। ট্রান্সপারেন্ট হেডার মানে ব্যাকগ্রাউন্ড, হেডারের ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে কি থাকবে না, এটাই, আর কিছু না। এখানে আমি এখনো যেহেতু মেনু তৈরি করি নাই, এখন হেডারটা আমি বলতেছি। ব্রেড কাম লাগে কোন মেনুতে আছে, ঠিক আছে, এটা দিয়ে রাখি, দিয়ে মানে এই যে হোম লেখা উঠছে না, ঠিক আছে, এই হোমটা মানে এই লেখাটা আমি আপনি কোন পেজে আছেন বা কোন ইয়েতে আছেন, ঠিক আছে, এই জিনিসটা বলে দিতে পারবেন। এবং এখানে আরো কিছু অপশন দিচ্ছে যে হোম পেজ আমার বেড ক্যাম দরকার নাই, কারণ হোম পেজ তো হোম পেজ, হোম পেজের ভিতরে যে পেজে যাবে সেই পেজে আমার বেড ক্যাম দরকার আছে। যেমন স্যাম্পল পেজে যদি যায়, এখানে আমার বেড ক্যাম দরকার আছে হোম স্যাম্পল পেজ, মানে হোমের থেকে স্যাম্পল পেজে গেছে, ঠিক আছে। আমি ব্যাকে গেলাম, ব্লগের সেটিং এ পরে যাব, ফুটার, ফুটারে যাই। ফুটার মানে এই পার্ট, ঠিক আছে। এখানে চাইলে ফুটার কিচ্ছু হবে না, আবার চাইলে হলো চার পাঁচটা আমি এলিমেন্ট বসাইতে পারবো এরকম, ঠিক আছে। আপাতত কিছু নাই এর জন্য ব্ল্যাঙ্ক দিই। ফুটার বার, ঠিক আছে। এই যে টেক্সট আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, এখানে অপশন দিচ্ছি। কারেন্ট ইয়ার সাইট টাইটেল, যেমন আমরা যে আইসিটি সাইট টাইটেল দিছিলাম, আর এখানে থিম অথর, থিম অথরের নাম কোথা থেকে আসতেছে, ঠিক আছে, এখন ওটা কাস্টমাইজ থিম অথরের নাম, এখানে এক্সট্রা ওয়ার্ডপ্রেস থিম আসতেছে না, আমরা এক্সট্রা ওয়ার্ডপ্রেস দিব না, ঠিক আছে, আইসিটি ডিভিশন দিব। আইসিটি ডিভিশন দিতে গেলে এখানে ইজি একটা ওয়ে আছে যে এত কিছু করার দরকার নাই, ঠিক আছে, এখানে ডাইরেক্ট এটা পোস্ট করে দিই, সহজ ভাই, পাওয়ার বাই আইসিটি, শেষ, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড কালার বা বর্ডার এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে।
মানে দুইটা ইয়েস বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার কে অপশন দিছে দিয়ে দিই দিছে আচ্ছা আমরা এটা পাবলিক এই অপশনও দেওয়া যায় এই অপশন দিলে আরেকটা অপশন পাবো এখানে কিছু লেখা ডান সাইডে কিছু দেওয়ার অপশন পাবো এই এলিমেন্ট দিলে নিচে দেওয়ার অপশন পাবো মানে এক এক জায়গায় এক একটা জিনিস আছে আর এটা দিলে কিছুই থাকবে না শুধু এই লেখাটা এটাও থাকবে না ওটা উঠে দেবো এটা তো নান এটা দিব এটা আসছে না আচ্ছা পাবলিক দিয়ে দিই ওটার গেল হোম পেজ সেটিং এ মানে এখানে কোন পেজটা ফার্স্টেই আপনি স্ট্যাটিক আকারে দেখাচ্ছে আমরা যেহেতু কোনো পেজ তৈরি করিনি এগুলো দেখাইনি আমরা এখন পেজ একটা তৈরি করব ফার্স্ট পেজ তৈরি করব তারপর মেনু তৈরি করব হুম মেনু কিভাবে অ্যাড করব তারপর পোস্ট তৈরি করব পোস্টের মেনু তৈরি করব সমস্যা আচ্ছা এই পর্যন্ত কি আসছেন একটু তাহলে আবার দেখাই ফার্স্টে পেজে যাবেন পেজ কিভাবে ক্রিয়েট করবো মানে পেজ থেকে আমরা মেনু তৈরি করব আর ডাইরেক্ট মেনু তৈরি করা যায় না নাহলে ঠিক আছে তো না না অটো মেনু তৈরি হবে না মেনু আবার বলে দিতে হবে ঠিক আছে পেজ তৈরি করে নি যেমন হ্যাঁ করা যাবে আগে তার আগে পেজ তৈরি করে নিতে হবে পেজ না তৈরি করে গেলে এই এই যে মেনুতে গেলাম দেখবেন কিচ্ছু দেখাবেন এখানে কিছু আছে কিছু দেখাই দিছে আগে পেজ তৈরি করে নে তারপরে দেখবেন মেনুতে সব অপশন পাবেন তো পেজে যে আগে অ্যাড নিউ পেজ অ্যাড নিউ পেজে যে আমরা আপাতত জাস্ট পেজের নাম দিব আর এইভাবে কিছু করবো না তো ফার্স্টে কি আছে হোম ব্র্যাকেটে দে হোম আমরা এখানে হোম লিখবো হুম হোম লিখে এখানে পাবলিশ দিয়ে দিব আর কিছু করবো না কারণ আমরা ভিতরের কাজ পরে করবো একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এবার আবার একটু ব্যাকে যাবো ব্যাকে দিয়ে আরেকটা যে হোম তৈরি হয়ে গেছে হুম, আরেকটা পেজ তৈরি করবো কি নাম দিছে ওরা স্টেট মিনিস্টার ঠিক আছে স্টেট মিনিস্টার ঠিক আছে এটাও পাবলিশ দিই আবার পাবলিশ আবার পেজে যাই দুইটা হয়ে গেল এবার আরো একটা দিই এরপর কি দিছে অর্গানাইজেশন অর্গানাইজেশন এরপর কি দিছে প্রজেক্ট তারপর পলিসি আর হলো ই সার্ভিস তারপর দিব প্রজেক্ট তারপর দিব পলিসি আর কি আছে এগুলো বাদ দিই মুজিব ডিজিটাল খাদ্য যেগুলো লাগবে না আর এটা আমাদের হুম টিকট হলো
অ্যাবাউট এখানে নাই, এর জন্য দেইনি। ও অ্যাবাউট আছে তো, হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করিনি। অ্যাবাউট মেইন মেনু গুলো লিখতেছি, সাব মেনু আমরা পরে লিখব। আচ্ছা আমার তাহলে পেজ গুলো ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই প্রাইভেসি পলিসি আর স্যাম্পল, স্যাম্পল পেজ আমরা ডিলিট করে দিই, রাখবে না। স্যাম্পল নামের পেজ সবার দিকে আছে, ডিলিট করে দিই, ঠিক আছে। পেজ ডিলিট করলে ট্র্যাশ নামের একটা অপশন থাকবে, পাবে। পেজের উপরে মাউস ধরলে ট্র্যাশ, ট্র্যাশে ক্লিক করলে পেজটা ডিলিট হয়ে যায়। হুম। আচ্ছা এখন যাব মেনুতে, অ্যাপারেন্সে দিয়ে তারপর যাব মেনু। আমার কোনো জায়গায় মেনু ক্রিয়েট নেই, ফার্স্ট আমার একটা মেনু ক্রিয়েট করতে হবে। আমি মেনুর নাম দিই মেইন মেনু। মেইন মেনু নাম দিয়ে তারপর এনে ক্রিয়েট বাটনে ক্লিক করব। আগে কি কি বুঝি না আগে। পরে পেজ করতে পারবেন না তো, কিছুর জন্য মেনু ওই পেজের থেকে কালেক্ট করে নিয়ে আসে পেজগুলো। তো পেজ যদি নাই করা থাকে তো আনবোটা কি, এর জন্য আপনি মেনু শুধু ক্রিয়েট করতে পারেন, এই যে ক্রিয়েট মেনু এটা করতে পারবেন, কিন্তু এখানে কিছু পাবেন না। এখানে যেমন এই যে পেজের যে একটা ট্যাব আছে, এখানে যেমন পেজগুলো আসতেছে সেগুলো আসবে না। তো আমরা ভিউ অলে যায় সবগুলা পেজ শো করবো করে, এখানে যা সিলেক্ট দিব, সিলেক্ট দিয়ে এখানে একটা আছে, এই যে যেমন সিরিয়ালে আছে, হোম দুইটা হয়ে গেছে। হোম মনে ইয়া আগের একটা করা আছে, এখান থেকে সিলেক্ট অল দিলে হয়, অথবা একটা সিলেক্ট দিলে হয়। এই অ্যাড টু মেনু সিলেক্ট দিয়ে অ্যাড টু মেনু দিলে এখানে সবগুলো আসবে। কারণ এগুলো তো সিরিয়ালি করা নাই, আমরা সিরিয়াল করে নেই একটু। সিরিয়াল কিভাবে করবো, মেনুর উপরে মাউসটা ক্লিক করে ধরে রাখবো, ধরে মানে ড্র্যাগ করা যায়, মানে উপর নিচ করা যায়। উপর নিচ করলেই সিরিয়াল করা যায়। যেমন ফার্স্টে ছিল হোম, তারপরে অ্যাবাউট, তারপরে লাগে স্টেট মিনিস্টার, অর্গানাইজেশন, প্রজেক্ট, তারপর পলিসি, ঠিক আছে। হয়ে গেল। এই প্রাইমারি মেনুতে ক্লিক করে দেব, দিয়ে তারপর সেভ মেনু দেব, এটুকু করেন। হ্যাঁ বুঝি নাই। আচ্ছা ভিউ অলে যাবেন, যে নিচে সিলেক্ট অল অপশন আছে, ক্লিক করে অ্যাড টু মেনু দিবেন, সবগুলা পেজ এখানে এসে পড়বে। হুম। আচ্ছা এই পর্যন্ত হয়েছে। আচ্ছা করেন। আজকে একটা সাইট আছে, হয়তো নাম শুনছেন, মাইক্রো ওয়ার্কার্স।
ওখান থেকে কিভাবে, ওখানে কোডিং এর কোনো বিষয় নাই, ওখান থেকে আর্ন করা যায়। ওইখান থেকে কিভাবে আর্ন করবেন দেখাই দেবো। আমার প্রোফাইল অবশ্য অনেক আগে খোলা আছে, ওখান থেকে দেখাই দেবো। ওটাতে মাঝে মাঝে একটু একটু ট্রাই করবেন। প্লাগইনে যে অ্যাড নিউ দিবেন, দিয়ে ঠিক আছে, এখানে সার্চে যে আইকন লিখবেন, লেখার পর এই যে আমি যেমন ইনস্টলে ক্লিক করছি, করার পর ইনস্টল হয়েছে, এর জন্য অ্যাক্টিভ লেখা আসছে। অ্যাক্টিভে ক্লিক করলে প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে আমরা মেনুর অপশনে যাব, মেনুতে অপশন পাওয়ার কথা। এটা আপডেটের একটা অপশন চাইছে, দরকার নাই আমার, ঠিক আছে। যেমন মেনুর ইমেজ সাইজ, ঠিক আছে, এগুলো দিতেছে। যা আছে থাক, ডিফল্ট থাক, ঠিক আছে। যে বললাম না, কিছু অপশন থাকে, মেনু ইমেজ নামের একটা ট্যাব এসে গেছে, দেখছেন মেনু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। একটু যাই দেখি যে অপশন আসছে কিনা। এই যে আসছে। তাহলে আমরা ইমেজ ইউজ করতে পারবো, আবার যদি চাই যে না ইমেজ না, আমরা ইউজ করবো, ঠিক আছে, ইউজ করা যাবে। যেমন আমরা ইয়ে মানে এখানে ইমেজ দিছে, আইকনের অপশন দেয় না কেন? আচ্ছা, আমরা আপাতত ইমেজ দিয়ে কাজ করি। ওরা যে মেনু, এই যে হোম মেনুর যে ইমেজ, এটা তো আইকন দিচ্ছে, ওরা ইমেজ দেয় না, এটা তো ইমেজ নিচ্ছে, কিন্তু আইকন মনে করছে না, ইমেজ নিচ্ছে। ওর ইমেজটাই সেভ করি। টাইটেল হাইড করে দেই, ওর সেভ দেই, দেখি কাজ হয়েছে কিনা। হ্যাঁ, কাজ হয়েছে, যে ইমেজ এসে পড়ছে। হ্যাঁ, ও যেটা দিয়ে রাখছে ওটাই দিয়ে রাখেন, কারণ ওই সাইজটা ঠিক আছে, পারফেক্ট আছে। এর চেয়ে বড় ছোট সাইজ করা যায়, দরকার নাই যে সাইজটা দিচ্ছে। যেমন এখানে দুইটা অপশন আছে, এখানে হুবার করলে কি হবে, মানে মাউস ধরলে কি হবে, আবার মাউস ছাড়া কি হবে, দুইটা অপশন আছে। যে হুবার দিয়ে কি হবে, যদি হুবার দিয়ে করতে যাই তাহলে একটু আবার ফটোশপ লাগবে, মানে জাস্ট মেনুটা একটু পার করে দিই। না, এটা তো ইমেজ অ্যাড করে দিতে বলছে, এর জন্য হোভারের জন্য আলাদা করে সিএসএস দিয়ে নেই। অনেকগুলো থাকে সিএসএস অ্যাড করে দেওয়ার অপশন। অনেক ছোট আইকন, এটা কালার করা ঝামেলা। জাস্ট মানে কালার চেঞ্জ করে একটা অ্যাড করে দিই। দেখি কত তাড়াতাড়ি সিলেক্ট করতে পারলে ভালো। আচ্ছা, যা করছি করছি, এর চেয়ে বেশি করা যাবে না। তো ছোট তো বোঝাও যাবে না। আচ্ছা, মেনু
কালার করছি ওভারের ট্রেন দুইটা আসলে ইমেজ লাগবে, একটা হলো কালার আবার একটা হলো হোভার। যেমন সেভ দিই, আমরা একটা কাজ করবো, রিলোড দিই, এই আর কি। দুইটা ইমেজ দিলে দুই রকম কাজ করবে। আচ্ছা, এটা হলো মেনুর প্লাগইন কিভাবে ইনস্টল করলো সেটাও বুঝে গেলেন, ঠিক আছে। আর প্লাগইনের উপর ক্লিক করলে কি কি প্লাগইন ইনস্টল আছে সেটা দেখা যাবে। বললাম না যে বাই ডিফল্ট একটা প্লাগইন ইনস্টল থাকে, যেমন এই একটা দুইটা, কিন্তু অ্যাক্টিভ করা নেই, এর জন্য কাজ করতেছে না, ঠিক আছে। এই হ্যালো ডলে এটা কোনো সময় লাগে না, এটা ডিলিট করে দিবেন, এটা জাস্ট একটা স্যাম্পল হিসেবে। হুম, আচ্ছা, এটা গেল। এবার আরেকটা মেনুতে আসে, ইউজার। ইউজারে কি আছে, আমরা একটা যে অ্যাডমিন প্যানেল তৈরি করে আমরা ফার্স্টে যে অ্যাডমিন ইউজার, মানে অ্যাডমিন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে একটা তৈরি করছি না, ঠিক আছে, সেই ইউজার আইডিটা এখানে দেখাচ্ছে। আপনারা চাইলে আরো অ্যাড করতে পারবেন, অ্যাড নিউ দিলে আরো একটা ইউজার তৈরি করে দিলেন, ঠিক আছে। যেমন এখানে ইউজারের রোল আছে, সাবস্ক্রাইবার মানে শুধু হয়ে লাগে দেখতে পারবে। অ্যাডমিনিস্ট্রেটর হলো হাইয়েস্ট পজিশন, যে সব এডিট করতে পারে। এডিটর হয়ে লাগে কিছু ক্ষেত্রে পারে না, কিছু কিছু, যেমন আপনার ধরেন সাইটের মিডিয়া সব ডিলিট করবে, বা কিছু জিনিস প্লাগ ইন কিছু ডিলিট করে দেবে যে অ্যাডমিনিস্ট্রেট করছে, সেগুলো পারে না। এডিটর মেনলি পোস্ট পেজ মিডিয়া এগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে। অথরও, অথরের হলে গিয়ে আপনার ওই থিম, ঠিক আছে, এগুলা পেজ পোস্ট ম্যানেজ করে। কন্ট্রিবিউটর আবার এই থিম টিম নেই, ঠিক আছে। কন্ট্রিবিউটর শুধু লাগে পেজ আর পোস্ট নিয়ে কাজ করে। আর সাবস্ক্রাইবার এগুলো কোনোটা নিয়ে কাজ করতে পারে না, সে শুধু দেখতে পারে। এবার একটা নতুন ইউজার তৈরি করা যায় চাইলে, ঠিক আছে। প্রোফাইল থাকে ইউজারের, যে ইউজার, যেমন আমরা অ্যাডমিনের প্রোফাইল তৈরি করছি, অ্যাডমিনের একটা প্রোফাইল তৈরি হয়েছে এখানে। আমরা যখন নিকনেম দেই না, এই জন্য নিকনেম আসে না, ঠিক আছে। আমরা এখানে চাইলে ইচ্ছা করলে এই যে অ্যাডমিনের এই যে এই কালারও চেঞ্জ করা যায়, হ্যাঁ, বুঝছেন? আমার কাছে এটা ভালো লাগে, এটা এই অপশনটা হয়েছে গিয়ে উপরে যে একটা এডিটর আসতেছে না, ঠিক আছে, এই যে এটা ডিসেবল দা ভিজিবল এডিটর রাইটিং, এই অপশন করলে আর পাওয়া যায় না লেখা। আপডেট দিয়ে দিই, দেখুন এরপরে ওই অপশন আর কাজ করবে না। আমার ক্যাশ ফাইল দিয়ে রয়েছে, এবারে কাজ করে না, অপশনে বলে দিচ্ছি, হাইলাইট হয়ে গেছে। এটা থাকার কথা না। মেনু, পেজ ক্রিয়েট করছি, মেনু ক্রিয়েট করছি, প্লাগইন একটা ইনস্টল দিচ্ছি। মেইন প্লাগইন ইউজ করি নাই, আরো অনেক প্লাগইন আছে, সব মানে প্রত্যেকটারই ইয়ে থাকে। যদি আমরা ই কমার্স সাইটে তৈরি করি, হুম, এবার আইসিটির যে সাইটটা তৈরি করতে যাচ্ছি এটা তৈরি করতে আবার, এবার বলবো এই সাইটে তৈরি করবো, যা আছে কিছু না, মনে করেন 90% অ্যাকুরেট থাকবে, আর বাকিগুলো হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে। স্ট্রাকচার সেম থাকবে, ইনফরমেশনও সেম থাকবে, 90% অ্যাকুরেট থাকবে। এবং কালার টালার ফন্ট সাইজ এটা আবার কি হলো, ফন্ট সাইজ সব এক থাকবে। তো এই হলো আপনার ওয়ার্ডপ্রেসের আজকে এই পর্যন্ত। আর আজকে একটা সোর্স দেখাই দিব যে ইনকামের, হুম, যেটাতে আপনারা চাইলে ইনকাম করতে পারবেন ইন ফিউচার। আজকে আমরা যেটা দেখালাম ওয়ার্ডপ্রেস কিভাবে জ্যাম্প ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করব, ওয়ার্ডপ্রেসে থিম কিভাবে ইনস্টল করব, প্লাগইন ইনস্টল করব কিভাবে,
মেনু, পেজ, এগুলো ক্রিয়েট করব কিভাবে, ঠিক আছে। আর থিমের যে অপশন গুলো আছে, কাস্টমাইজ, এই অপশন গুলা দেখলাম কিছু, মানে পরিচিত হলাম আজকে ওয়ার্ডপ্রেসের সাথে হিসেবে আপনার পরিচয় হলো। নেক্সট ক্লাস থেকে যেমন পরের ক্লাসে এগুলো নিয়ে স্লাইড, পরে হেডার, এগুলো নিয়ে কাজ করবো। কিন্তু তার আগে আমরা ওই একটা প্লাগইন আছে, বা প্লাগইন না, পেজ বিল্ডার বলে, এলিমেন্টর। হুম, ফ্রিটা, ফ্রি যেটা, এই যে ওয়ার্ডপ্রেসে পাওয়া যায়, এটা আপনারা নামায় নিজে নিজে মানে জানার চেষ্টা করেন। প্লাগইন যে ইনস্টল, এটাও একটা প্লাগইন, ঠিক আছে। নিজে জানার চেষ্টা করবেন। আর আমি কালকে এটা ইউজটা দেখাবো, যেটাতে কিভাবে হেডার ফুট। হ্যাঁ, এটা পেজ বিল্ডার একটা, আমি লিঙ্ক দিয়ে হ্যাঁ, সার্চ দিলে পাবেন। তবে আমরা কিন্তু এখন যা ইউজ করবো সব ফ্রি, কোনো ক্র্যাক করা জিনিস ইউজ করবো না। কারণ অনেকে আছে ক্র্যাক করা জিনিস ইউজ করে, একেবারে না পারলে তখন করতে হবে, ঠিক আছে। এই যে আপনার ওয়ার্ডপ্রেসের এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনার গেলে সরাসরি কপি করে নিতে পারবেন। মানে এখান থেকে ডাউনলোড করে নিয়ে নর্মাল ইনস্টল দিবেন। আর এটা ইউটিউবে অনেকগুলা ভিডিও পাবেন, ঠিক আছে। এটা নিয়ে অনেক, এখন ম্যাক্সিমাম কাজে এটা দেওয়া হয়। এই পেজ বিল্ডারটা ইউজ করে, এটা লাইট আছে, আবার এটাতে মানে বললাম না যে এই সাইট, এই যে আইসিটি এই সাইট তৈরি করা যাবে এটাতে। ওদের তো কিছু মানে ইয়ে আছে, প্রবলেম আছে, যেমন মেনু নিচের তলায় নেমে গেছে, ঠিক আছে, নিচে এসে পড়ছে। এই জিনিসও আপনার এডিট করা যায় চাইলে। যে আমাদের মেনুটা এতখানি থাকবে, ওদের যেমন কিছু জিনিস ভেঙে গেছে হিসেবে, যেমন এই যে স্লাইডার যখন হইতেছে, উপরে যে লোগো আর ইয়া রেখে দিছে, ঠিক আছে, এতে হইতেছে কি, এই যে নিচে টেক্সটও বোঝা যায় না, এটাও বোঝা যায় না, মানে দুইটাই প্রবলেম। এই জিনিসগুলা যেমন আমরা করবো, ঠিক আছে, এই সেম সাইট তৈরি করবো, ওদের ডকুমেন্ট দিই, দেখি কত ওদের এটার চেয়ে ভালো করতে পারি না, চেষ্টা করবো এটার চেয়ে বেটার করার। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা যতগুলো কাজ করবেন, ঠিক আছে, এগুলা ডিলিট করবেন না, এগুলা রেখে দিবেন। কিসের জন্য? আপনারা আপওয়ার্কে যখন প্রোফাইল খুলে দেব, আমি আপওয়ার্কটা বেশি করি, সাজেস্ট করি, কারণ ওটাতে আপনার মানে স্ট্রং যাদের প্রোফাইল আছে এবং রিয়েলি কাজ করে, ঠিক আছে, এবং ওখান থেকে কোনো সময় টাকা পয়সা মানে মাইর দেওয়ার কোনো ভয় নাই, ঠিক আছে। আর অরিজিনাল প্রোফাইলটাই হয়, এবং আপনার মেনটেন করতে হবে, ঠিক আছে। প্রফেশনাল যারা ফ্রিল্যান্সার, প্রফেশনাল হইতে গেলে ওইখানেই কাজ করা উচিত। ফাইবার এ মানে উল্টাপাল্টা অনেক কিছু হয়। আপনার ফিডব্যাক ফ্রিতে পাওয়া যায়, টাকা দিয়ে ফিডব্যাক পাওয়া যায়, বা আপনার কাছে কাজ নাই, ঠিক আছে, আপনার দেখাই দিবে আপনি কাজ পাইছেন অনেকগুলো, এরকম ফাইবারে অনেকগুলো হয়। আর ফাইবারে ম্যাক্সিমাম ফাইবারে ছোট ছোট কাজ হয়, তা আমরা এত ছোট কাজে যাব না যে $5 $10 কাজ করবো। আমরা চেষ্টা করবো যে আমরা হয়তো বিগিনার, বাট আমরা চেষ্টা করবো আমরা $40 $50 যেন নিচে না যাই, ঠিক আছে, এভাবে চেষ্টা করবো। হ্যাঁ, হ্যাঁ, এই যে আজকে যেমন একটা দেখাবো, এটাতে ডেলি 1-2 ঘন্টা করে টাইম দিবেন, এটার জন্য কোনো কোডিং বা কিছুই লাগে না। এখানে হলো কিছু ইজি কাজ আছে, ইজি কাজগুলো করা যায়। হ্যাঁ, অ্যাক্টিভ করেন, সমস্যা নেই, এটা আপনি পরে টেস্ট করেন আস্তে আস্তে নিজে নিজে, ঠিক আছে। আচ্ছা, আমি যে মার্কেট প্লেসটা বলতেছি, এইটাতে আপনার, এটার নাম হলো মাইক্রো ওয়ার্কার্স। এটাতে আপনার কি কি টাইপের কাজ পাওয়া যায়, এখানে আপনার মেনলি ফার্স্টে তো গেলে কিছু দেয় নাই, চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু, যাই হোক। এখানে ফেসবুক লাইক, তারপরে গুগলে সাইন আপ, ইউটিউবে আপনার কমেন্ট, সাবস্ক্রাইব, ঠিক আছে, এগুলো করলে আপনার 20 সেন্ট, 10 সেন্ট, 5 সেন্ট এরকম দেয়। আর এগুলা কাজ অনেক বড় কাজ না, ছোট ছোট এই কাজ, ঠিক আছে। একটা ফেসবুকে লাইক দিতে আপনার 1 মিনিটও লাগে না, এটার জন্য তো $1 দিবে না কেউ। হুম, তো যাই হোক, এই যে আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, এখানে যে
সাইন আপ করবেন প্রত্যেকে। এই যে রেজিস্ট্রেশন, এখানে দেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এটার জন্য অত ইয়া লাগে না, আপনি দ্রুতই করতে পারবেন। অ্যাড্রেসটা অ্যাকচুয়াল অ্যাড্রেস দিবেন, আপনার বাসার অ্যাড্রেস। কেন? ধরেন আপনি পেমেন্ট উঠাইতে যাবেন বা আপনি পেমেন্ট উইথড্র করবেন, ঠিক আছে, $10 হইলে উইথড্র করা যায়, $10 হইলে উইথড্র করা যায়। তখন যখন আপনি পেমেন্ট উইথড্র করতে যাবেন, আপনার একটা পিন নাম্বার পাঠাবে, আপনার বাসায় ডাইরেক্ট চিঠি পাঠাবে, একটা চিঠিতে আপনার বাসায় পিন নাম্বার পাঠাবে। হুম। তো ওই পিন নাম্বার দিয়ে অ্যাক্টিভ করতে হয়, নাহলে পেমেন্ট উইথড্র করা যায় না। তো অ্যাড্রেসটা মাস্ট বি, মানে এক্সাক্ট ঠিকানাটা দিবেন যেখানে আপনি থাকেন বা যেখান থেকে আপনি রিসিভ করতে পারবেন। হুম। আর কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। এটা ইজি একটা ফর্ম, এমন কিছু নাই এটার মধ্যে। হ্যাঁ। না, আপনার যখন বললাম কি, আপনি যখন $10 উপরে ইনকাম করবেন তখন উইথড্র করবেন, ঠিক আছে। তখন উইথড্র করার সময় আপনারে বলবে যে আপনার ইমেলের, আপনার যে মেইল অ্যাড্রেস মানে হলো বাসার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে ওরা একটা পিন নাম্বার পাঠাবে। সেই পিন নাম্বারটা এখানে দেখেন লিখে দিচ্ছে, ঠিক আছে। গ্রামে সমস্যা নাই, এটা গ্রামেও ইয়ে যাবে। না, গ্রামের অ্যাড্রেস দেন, সমস্যা নাই তো। পোস্ট অফিসে অ্যাড্রেস দিবেন, 1 মাস লাগে চিঠিটা আসতে। ওই পিন নাম্বারটা না দিলে হ্যাঁ পেমেন্ট উইথড্র পসিবল না। তারপর একটা ভেরিফিকেশন যায় ইমেলে, দেন এখানে লিখছে হ্যাঁ বুঝি নাই। এখানে এই ফেসবুক ইয়ার এখানে হলো ছোট ছোট কাজ থাকে, ফেসবুক। আমি আমার অ্যাকাউন্ট আছে তো আমি ঢুকে দেখাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এখানে যেমন এই যে ফেসবুক, ইউটিউব, জিমেল, ঠিক আছে, ফোরাম পোস্ট, কমেন্ট করা, এইসব টাইপের, মানে একবারে ছোট ছোট, যেগুলো করতে বেশি সময় লাগে না, ঠিক আছে। অনেকে এটা এটা করে অনেকে টাকা ইনকাম করে, আমি দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, এই পরিমাণে ইনকাম করে। লগ ইন আমার এখানে। আর একটা জিনিস, যে পিসি থেকে লগ ইন মানে যে পিসি তে করবেন, হ্যাঁ সেই পিসি দিয়ে আপনারা কাজ করবেন। বা বিভিন্ন পিসি থেকে লগ ইন করবেন না, একই পেজ দুই তিন জায়গায়, মানে একই ইউজার আইডি দুই তিনজন ইউজ করবেন না, ঠিক আছে, তাহলে বিপদ আছে। এই যে দেখেন এখানে জিমেল ক্রিয়েট এন অ্যাকাউন্ট, 8 সেন্ট দিবে। কয়টা কাজ আছে আপনার দেখাই, 100টা আছে, এর মধ্যে একটা কমপ্লিট হয়েছে। হুম। একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে 8 সেন্ট দিয়ে দিবে। এই যখন আমি কাজের উপর ক্লিক করব তখন আমার দেখাবে, দেখেন, টাস্ক রিলেটেড উইদিন 7 ডেজ, মানে 7 দিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। সরি, এই যে লেস দেন 3 মিনিট, 3 মিনিটের মধ্যে ফিনিশ করতে হবে। হুম। তো 3 মিনিটের মধ্যে ফিনিশ করতে চাইলে এখানে আমার কিছু জিনিস আছে, এই যে টাইম উঠতেছে দেখছেন। আর এখানে এই কাজের মধ্যে ইউ মাস্ট রিমুভ ইউর ফোন নাম্বার আফটার ইউ ক্রিয়েট দ্য জিমেল অ্যাকাউন্ট বিফোর ইউ সাবমিট, আদারওয়াইজ আই উইল গিভ ইউ ব্যাড রিভিউ। মানে আপনার তো জিমেলে ফোন নাম্বার দিয়ে খুলতে হয়, ঠিক না? তো ও বলে দিছে যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, ঠিক আছে, অ্যাকাউন্ট থেকে অবশ্যই আপনি যখন ওদের ইমেল অ্যাকাউন্টে ইউজার আইডি আর এই যে জিমেলের অ্যাড্রেস আর পাসওয়ার্ড শেয়ার করবেন, হুম, তখন অবশ্যই আপনার ফোন নাম্বার উঠে যেতে হবে, নাহলে ও আপনার পেমেন্ট করবে না। তবে ডু নট সাবমিট সেম জিমেল এগেইন এন্ড এগেইন, আদারওয়াইজ ইউ উইল বি ব্লকেড। মানে আপনি একই জিমেল অ্যাড্রেস বারবার ভাবে দিতেছেন, সেটা হবে না। তবে এই যে ও পাসওয়ার্ড একটা দিয়ে দিছে, এই পাসওয়ার্ডটাই সেট করতে বলছে। Do not change password after you submit Gmail account, otherwise you will be reported and get blocked too. We are going to allow you submit many Gmail and many campaign, but do not try to submit same. মানে সেম জিনিস বারবার সাবমিট করতে নিচ্ছেন। উইল চেক ওয়ান বাই ওয়ান, মানে ও এক থেকে প্রত্যেকটা ইমেল চেক করে নেবেন। জিমেল অ্যাকাউন্টে যে কিভাবে কাজ করবেন, জিমেল অ্যাকাউন্টে যে র্যান্ডম নেম দিয়ে নট মোর দেন 8 লেটার, মানে নাম ইউজ করবেন, আর 8 লেটারের বেশি না, ঠিক আছে। আর পাসওয়ার্ড হলে এটা ইউজ করতে বলছে।
তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ঠিক আছে। আর রিকভার ইমেল দিতে বলছে এই ইমেল অ্যাড্রেসটা। জিমেল খোলার সময় একটা রিকভার ইমেল দেওয়ার অপশন থাকে, এই ইমেল অ্যাড্রেস রিকভার, এটা দিয়ে আপনি যখন কাজ আই অ্যাকসেপ্ট এটা দিবেন, ঠিক আছে, তখন কাজ কমপ্লিট দেখেন। ঠিক আছে, আমার অলরেডি দেখেন 56 সেকেন্ড চলে গেছে। ঠিক আছে, সমস্যা নাই, এটা না করলে, ঠিক আছে, আবার আপনি, ঠিক আছে, যখন রিলোড দিবেন আবার এই কাজ আমি করলাম না ধরেন, ঠিক আছে, আমি দেখছি ঠিকই করিনি, দেখছেন এখানে আছে। এই যে দেখেন ফেসবুক, আরো একটা কাজ আছে, যেমন অনেক ছোট ছোট কাজ আছে, যে অ্যাকাউন্ট প্লাস বোনাস, ঠিক আছে, জিমেল অ্যাকাউন্ট প্লাস বোনাস। মোবাইল আছে না আপনাদের, সবারই তো অ্যান্ড্রয়েড মোবাইল, আর আইফোন যাদের আছে তাদের আরো প্রফিট, মানে আরো তাদের জন্য আরো প্লাস পয়েন্ট। আইফোনেরও কিছু অ্যাপস থাকে যেটা ইনস্টল করে বলে কি একটা জায়গায় ফিডব্যাক দিতে বা একটা ওরা ইনস্ট্রাকশন পুরো লিখে দেয়, দেখলেনি তো, প্রত্যেকটা জায়গায় ইনস্ট্রাকশন লিখে দিবে, ইজিলি কাজ করতে পারবে। এই যে ইউটিউবে দেখেন, দেখছেন ইউটিউব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এন্ড প্লাস বোনাস 12 সেন্ট দিবে, আর $1 কি, এটা আর্টিকেল, এটা ঝামেলা বেশি বড়। যেমন এই যে আইএসও বা অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড ইনস্টল ভেরিফিকেশন স্ক্রিনশট $1, মানে একটা অ্যাপস এর নাম লিখে দিবে, যেখানে দেখাই দিবে, দেখেন দেখাই দিচ্ছে, এখানে ওর ডিটেলস দিয়ে দিছে। পারবেন না অবশ্য, এখানে একটা ইয়ে করে দিছে, না না, পারবেন পারবেন, সব দা ইউএসএ জাপান এইগুলা আর এক্সক্লুডেড ফর দিস জব, মানে এগুলা বাইরে। you need to the you need to have a passport or nationality with the readable zone to finish this job, and only new user can display এখানে ডিটেলস পুরো পুরো সুন্দরভাবে, মানে 4-5টা কাজ করতে পারলে এরপর দেখবেন কি যে ইজি কাজ আসতেছে। আর এখানে দেখাচ্ছি, দেখেন এই যে মোস্ট পেইং, মানে সবচেয়ে বেশি জব, মানে সবচেয়ে বেশি পে করতেছে কোন জব গুলোতে, সেগুলো আলাদাভাবে দেখতে পারবেন, ঠিক আছে। এটার থেকে আপনারা অল্প করে করতে পারেন, ছোট ছোট করে, ঠিক আছে। ফেসবুকের আবার আলাদা আছে, যেমন সোশ্যাল মিডিয়ার কি কি জব আছে, একটাই আছে, টিবিটি স্ন্যাপশট ফ্ল, একটাই আছে, এটা ছোট কাজ, ফলো করতে বলছে। মোবাইল অ্যাপ্লিকেশনে কি কি কাজ আছে, লেটেস্ট ডে, এই একটাই আছে, আইএসও অ্যাপস টেস্টিং, ও অ্যাপস টেস্টিং এর জন্য দিচ্ছে 33 সেন্ট, এখনো 232 জন কমপ্লিট করছে, আরো 10টা বাকি আছে, ঠিক আছে। এই যে ইউটিউবের আলাদা আছে, সাইন আপ এর জন্য আলাদা, ক্লিক এন্ড সার্চ, ঠিক আছে, ভিডিও মিউজিক শেয়ারিং প্ল্যাটফর্ম, ইউটিউবের যে সার্চ ওয়াচ এন্ড কমেন্ট, এটা ইউটিউবের ভিডিও দিছে, সেটা সার্চ করবেন, লিখে দিছে যে কাইন্ডলি ফাইন্ড মাই ডিটেলস জব ডেসক্রিপশন ফ্রম হিয়ার, এখানে যে ওর জব ডেসক্রিপশন, এখানে বলতেছে ভিডিও ইউআরএল অফ মাই চ্যানেল, অফ মাই, ওর এই ভিডিও মানে অ্যাড্রেসটা দিতে বলছে, মেজর ইনফরমেশন অফ দ্য ভিডিও, দ্য ইউজার নেম দ্যাট ইউজ কমেন্ট অফ দ্য ভিডিও, মানে আপনি যে কমেন্ট করতেছেন, আপনি যে ইউজার নেমটা দিয়ে, সেই ইউজার নেমটা এখানে দিতে বলছে, এগুলা দিলে আপনারা 10 সেন্ট দিয়ে দিবে। হুম, এটা বুঝতে পারছেন? হ্যালো, এটা ডিপেন্ড করে কত সময় ব্যয় করবেন এটার উপরে। আচ্ছা, আপনার একটা জিনিস দেখায়, হ্যাঁ, দেখেন, বাংলাদেশ মনে গাছ, ঠিক আছে, ফেনে, এটা বাংলাদেশের এখানে, ঠিক আছে, কে কত আর্ন করতেছে, $17 আর্ন করছে একদম, ঠিক আছে, ম্যাক্সিমাম অনেক আছে এর চেয়ে বেশি আর্ন অনেক আছে, ঠিক আছে। তবে ধরেন মোস্ট, এটা হলো মোস্ট কাজ করছে, হ্যাঁ, না মান্থলি না, এটা হলো রিসেন্টলি করছে, 77 সেন্ট করতে বেশি সময় লাগে না,
এই যেমন দুইটা, বুঝি নাই। 100 সেন্টে $1। হুম। যেমন ধরেন এই যে সাইন আপ, মানে সাইন আপ করে কে কত আর্ন করছে, ঠিক আছে, এনে একজন $20 আর্ন করছে, তার প্রোফাইলেও যাইতে পারে, ঠিক আছে, সে 39টা টাস্ক করছে, 35টা কমপ্লিট হয়েছে, তার এভারেজ পার ইনকাম হলো এত, সে $20 অলরেডি আর্ন করছে, ঠিক আছে। মানে জিনিসটা হয়েছে কি, আপনার দেখেন সে 8 তারিখে অ্যাকাউন্ট খুলছে, 8 সেপ্টেম্বর, না, অলরেডি তার $20 হয়ে গেছে। এটা তো কাজ ছোট ছোট, মানে বড় কাজ না, অনেক বড় বড় কাজ হলে তো আরো বেশি সময় লাগে। এই যে এটা আমার দিয়ে অনেক আগের গুলো, আমার অনেক আগের গুলো, আজকের না, ঠিক আছে, দেখেন 6-7 বছর আগে, ঠিক আছে, তখন আমিও ইনকাম করছিলাম ওই সময়। তো ওই সময় মানে কাজ শিখতেছি, মানে ইয়ে পারি না তখন করতেছি, কারণ কি আর্ন করা লাগে, ঠিক আছে, এখন কিভাবে, তো এইখান থেকে ছোট ছোট ইয়ে করে আর্ন করা যায়। আর্ন করে মোটামুটি আমার এই অ্যাকাউন্ট দিয়ে আমি প্রায় কত $100 মতো আর্ন করছিলাম। $100 আর্ন করছিলাম মানে 2 মাস না 3 মাস এরকম সময় লাগছে। বললাম না, কাজ এত ছোট যে আপনার যদি আপনি যত বেশি সময় দিবেন, যদি মনে করেন যে না পার ডে 5 ঘন্টা সময় দিব, তাহলে আপনার পার ডে $1 উপরে করে আর্ন হবে, বা $2-3 হইতে পারে এরকম। আর যদি মনে করেন না আমি 10 মিনিট সময় দিব, তাহলে তো এত সহজ না, ঠিক আছে, টাকা আর্ন করা এত সহজ না, এটা কঠিন আছে। আপওয়ার্কেও যে এমন না যে গেলাম প্রোফাইল তৈরি করলাম, ক্লায়েন্ট আমার কাজ দিয়ে দিবে। যারা নতুন প্রোফাইল করে জিজ্ঞেস করেন, যারা মানে অনেক সাকসেস, যে হাইয়েস্ট রেটেড যদি পরিচয় থাকে এরকম জিজ্ঞেস করেন, শুনবেন যে 3-4 বছর তার আগে কষ্ট করে আসছে, কাজ শিখে কষ্ট করছে, তারপরে আস্তে আস্তে সাকসেস হয়েছে, ঠিক আছে। টপ রেটেড হইতে অনেক সময় লাগে। এটা লাগে, এটার জন্য কোনো ওইভাবে কিছুই লাগে না, যেহেতু ফেসবুক ইউজ করতে পারেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, ইউটিউবে কিভাবে কমেন্ট করে তাও জানেন, ঠিক আছে, এটা অলরেডি পারেন এই কাজগুলো। এর জন্য বললাম যে যদি এখান থেকে আপাতত আর্ন করা শুরু করতে থাকেন, ঠিক আছে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দিলেন, ঠিক আছে, এটা লাগে অপশনাল। আজকে এই জায়গায় অ্যাকাউন্ট করে ফেলেন, ঠিক আছে। হুম। তো এটা মানে ইয়ে আছে যে এমন না যে, হ্যাঁ, বুঝি নাই। এখানে আপনার ওই, না এখানে কোনো বাংলাদেশি ব্যাংক সাপোর্ট করে না। হুম। এই দেখেন এখানে উইথড্র করা হয়েছে, ঠিক আছে, পেপল মানি বুকার, ঠিক আছে, এটা আমার ফ্রেন্ড করতো, ও কাজ করতো, ঠিক আছে, তখন 2013-14 সালে, 15 সালের ঘটনা, ঠিক আছে, এখানে $100 উপরে আছে। তবে এত মানে অনেক বছর কাজ করছে তা না, ঠিক আছে। যখন আমি যে দেখেন দেখছে উইথড্র অ্যাক্টিভ, কারেক্ট পিন সাবমিট, যখন আমি উইথড্র করতে যাবো তখন একটা পিন নাম্বার দিই। আর ওই যে আপনি বলেন যে কত ডলার উইথড্র করা যায়, ঠিক আছে, এটা দেখাচ্ছি। পিন আনতে গেলে তো মেইলে পাঠাবো। হ্যাঁ, প্রতি উইথড্রতে পিন কার্ড, না না, ফার্স্ট টাইম, একবারে ফার্স্ট টাইমে আপনার বাসায় একটা চিঠি পাঠাবে, এরপর থেকে আর চিঠি পাঠাবেন না। এরপর আপনার মেইলে পাঠাবে pin number। ওটা হলো কনফার্মেশনের জন্য, ঠিক আছে। দেখেন বাংলাদেশে অনেকে কাজ করে, এটা হলো $42 নিয়ম করছে, ইউনাইটেড স্টেট, অনেক কাজ করে এখানে, বাংলাদেশে বেশি দেয়। বাংলাদেশে বেশি আছে।
মানে ওগুলো অল্প অল্প, কিন্তু বাংলাদেশে বেশি ফ্ল্যাগ দেখা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে মানে আসলে কি মানে ওই যে ইজি, মানে ওইভাবে কাজ শিখার কিছু নেই, কাজ শিখে কাজ করতে হবে এখানে, এরকম কোনো বিষয় নেই। এর জন্য আর কি বললাম যে এখান থেকে খুবই ইজি, চাইলে আজকে থেকে আমি করতে পারবেন, সেই মানে সিচুয়েশন এখানে আছে। হ্যাঁ, বুঝে নাই। হুম, এটা $10 হলেই আপনি উইথড্র করতে পারবেন। সে ওই দিনই পেমেন্ট দিয়ে দিতে পারে বা পরের দিন দিয়ে দিবে। শোনেন, 4-5 দিনও যদি লাগে সমস্যা নেই, আপনি কাজ করে দিচ্ছেন, সাবমিট হয়ে বসে আছে, আপনার কাজ অ্যাকুরেট থাকলে পেমেন্ট দিয়ে দেয়। এখানে পেমেন্ট নিয়ে এই কারাকারি করে না, কারণ অল্প পেমেন্ট তো সাথে সাথে দিয়ে দেয়। ঠিক আছে, এর জন্য বেশি সময়। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে রিপোর্ট দিয়ে দিবে যে আপনার, এই যে ধরেন আমি একটা দেখাই, আমি, ভুল তো আমারও হয়েছিল, এমন না যে হয় না তা না। এই ধরেন এই কাজটা, এটা যে ক্রস দিয়েছে মানে এটা হয়নি, নট স্যাটিসফাইড। ঠিক আছে, হোয়াট আজ এক্সপেক্ট, এগুলা এক্সপেক্ট করছে, রিকোয়ার এটা দিছে। ঠিক আছে, প্রুফ সাবমিট বাই ইউ, আমি সাবমিট করছি, এখানে এই কষ্টটা দেয়। আর সাবমিট কমপ্লেন মানে ধরেন হইছে, ঠিক আছে, কিন্তু আপনার টাকা দেয় নাই, আপনি কমপ্লেন দিতে পারেন। কমপ্লেন দিলে আবার ওরা চেক করে, যদি দেয় ঠিক আছে, তাহলে ওরা করবে কি টাকা মাইক্রো কোর্স করে কি ওরাই টাকা দিয়ে দেয় পে করে দেয়। আর ম্যাক্সিমাম এটা খুব কম হয়, মানে ইউটিউব এগুলোর ক্ষেত্রে খুব কম হয়, এগুলো লাগে অন্যান্য কতগুলো রেট আছে ওগুলার ক্ষেত্রে। ঠিক আছে, ওগুলার ক্ষেত্রে এগুলো আছে। যেমন এই যে এটা, এটার ভিতরে এরকম হবে, এরকম মাঝে মাঝে হয়, এরকম বিষয়। ঠিক আছে, যে কি এক্সপেক্ট করছে, আমি কি দিছি। যেমন যে ইমেল অ্যাড্রেস চাইছে, ঠিক আছে, আর লিঙ্ক চাইছে, লিঙ্কটা এটা না বলতেছে, আর আমার কাছে যদি মনে হয় যে না এই লিঙ্কটা এটা, তাহলে আমি কমপ্লেন দিতে পারি। আর উইথড্রর বিষয়টা এখানে দেখাই, এখন তো আসলে নাই আমার। এই যে এখানে লেখা দিতে দেখেন, পেয়ানের লোকাল ব্যাংকে সরাসরি করা যায় না, পেয়ানের $20 দিতে হয়, $20 মানে উইথড্র করা যায়। আর আপনার ট্রান্সপে, এই যে পেপল, এগুলোতে $9, স্কিলে $9। ঠিক আছে, এগুলোতে $9 করে লাগে, কিন্তু পেওনিয়ারেতে আপনার অল্প লাগে, পেওনিয়ার বেশি লাগে, $20 উইথড্র করতে। ফান্ড এনাফ নাই, এর জন্য দেখাইতেছি। যাই হোক, এখান থেকে ট্রাই করেন। হুম, দেখেন আস্তে আস্তে যদি এখান থেকে করতে করতে, ঠিক আছে, $20-30 জমা হয়ে যায়, ওটা দিয়ে পরে আপনি ডোমেন হোস্টিং কিনে নিলেন, এটাও করতে পারেন। পেপলে একটা অ্যাকাউন্ট খুলে নিলেন, ওখানে ট্রান্সফার করে ডোমেন হোস্টিং কিনে নিলেন। বুঝতে পারছেন? থিম ফরেস্টে কাজ করতে গেলে আপনার থিম তৈরি করতে হবে, মানে এইচটিএমএল থিম বা এই থিমের। হ্যাঁ, না না, পিএইচপি না, আপনার এইচটিএমএল সিএসএস যে করে এগুলো জানা লাগে। আর পিএইচডি টু এইচটিএমএল তৈরি করতে হয় এই থিমে, মানে ধরেন এইচটিএমএল থিমই তৈরি করছেন, ওটা পিএইচডি টু এইচটিএমএল তৈরি করতে হয়, করে আপনার দেখাইতে হয় যে, তারপরে সাবমিট করতে হয়, যদি অ্যাপ্রুভ দেয় দেন তারপরে ওরা দিবে অপশন। ঠিক আছে, তবে সেল হলে টাকা, সেল না হলে কোনো টাকা নেই। বুঝতে পারছেন? সেল, হ্যাঁ সেল হলে টাকা দিবে, নাহলে কোনো টাকা নেই, এটাই। যাই হোক,
থিম ফরেস্টে ওই যে থিম আপলোড করে না? না ওই যে সেল হলে টাকা বললাম না, ওইটা তো একবার মানে $1000। না ওই তো ওই যে একবার থিম আপলোড হয়ে গেলে এটা হলো প্লাস পয়েন্ট, এরপরে হ্যাঁ ওই যে এটা তো একদিন হয় নাই রে ভাই, ওই একদিনও হয় না, এটা তো আস্তে আস্তে হচ্ছে না। সে তো আর এক মাসে শিখে পরের মাসে থিম ডেভেলপ করে আপলোড করে দিয়ে সাথে সাথে ইনকাম করতে পারে না, এগুলো খুব কম লোকের হয় যে শিখে পরের মাসে ইনকাম করা শুরু করছে। ঠিক আছে, ওটাই তো ওটা লাভ না, থিম আপলোড করে দিল, ঠিক আছে, যতবার সেল হবে ততবার টাকা। হুম। এখন ওই যে ধরেন এইচটিএমএল সিএসএস দিয়ে আপনি ইয়ে বা বুটস্ট্র্যাপ দিয়ে আপনি করলেন, করার পরে একটা পিএইচডি বানাইতে হয়, পিএইচডি বানায় তারপর সাবমিট করতে হয়, সাবমিট করলে ওরা দেখবে অ্যাপ্রুভ দিবে, দেওয়ার পর তারপর আপনার আপলোড করতে দিবে। আপলোড একবার আপলোড করতে পারলে এরপর আপনি আরো কোনো সমস্যা নেই, কন্টিনিউ আপলোড করতে হবে। এটা হলো সিস্টেম যে থিম আপনি একবার আপলোড করতে পারলেন কোনো প্রবলেম নেই, এরপর আপনি কন্টিনিউয়াস আপলোড করতে পারবেন। অনেকে ওয়ার্ডপ্রেসের থিম বানায়, তাহলে অ্যাপ্লিকেশন করে। ও, তাহলে মানে পিএসপি পিএসপি অ্যাপ, হ্যাঁ কি করে? ও, দুইটা জিনিস হতে পারে, আর প্লাগইন তৈরি করে আর নাইলে ইয়ে ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে, তবে ওই যে ইয়ে মানে ওয়েবসাইট ডিজাইন করে না, ডিজাইনের ইয়েটা করে না। এটাই আর কি। তো যাই হোক, এটা ভালো। আজকে থেকে ধরেন মাইক্রো ওয়ার্ডপ্রেসে বলতেছি না, এমনি কাজে লেগে থাকেন, ঠিক আছে, ইনকাম সোর্স এমনি বেড়ে যাবে, কষ্ট করলে আর্নিং বের হবে। এটা যে এমন না যে মাইক্রো ওয়ার্ডপ্রেস থেকে বাইরে বেড়ে আপওয়ার্ক থেকে হইতে পারে, আপনার লোকাল ভাবেও হইতে পারে। ঠিক আছে, কারণ আমার মানে আপওয়ার্কে ক্লায়েন্ট আছে, আমার আপওয়ার্কের চাইতে লোকালি বেশি, লোকালে কাজ করে আমি কুড়াইতে পারি না, এরকম অবস্থা আমার। প্রত্যেক মাসে 5টা 6টা করে কাজ থাকে। আমি আপওয়ার্কে যেমন আমি চাইতেছি যে আমি নিজেই চাইতেছি আমি আপওয়ার্কে সময় দিব বেশি, কিন্তু পারতেছি না। যেমন এই আমার ওই যে আমার হয়েছে কি যে আমার এই মাসে মনে করছে যে আমার যে কটা কাজ আছে আমি শেষ করে আর নিব না, তো আবার কাজ এসে পড়ছে, বলতে না বলতে। আমি বলবো কি যে আমি যেরকম আমি যেভাবে শিখছি, হ্যাঁ ওইভাবে শিখতে যাই না। না আমি ইয়ে বাইরে চলে যাওয়ার মতো আসলে আমার ফ্যামিলির একটা ট্র্যাজেডি গেছে, এর জন্য বাইরে চলে যাওয়ার মতো অবস্থা আর হয়নি, চাইতে চাইছি। আর আমি বলতেছি কি, আমার বয়স 33। ও, যেমন ধরেন ওই যে যদি আইসিটির মতো একটা সাইট করি, এই যে আইসিটির যে করি, ওরকম একটা সাইট করলে ঠিক আছে, আপনার প্রায় $350-400। তবে কন্টেন্ট দিয়ে দিতে হবে, কন্টেন্ট আমি বানাবো না, মানে কন্টেন্ট পিকচার সব দিয়ে দিতে হবে আমার। ঠিক আছে, এটা হলো সর্বনিম্ন রেট, এর উপরেও যায় মাঝে মাঝে। যেমন ই কমার্স করছিলাম একটা,
হ্যাঁ, কারণ কি যদি ধরেন আমার একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিল যে তার একটা সাইট লাগবে, বিজনেস সাইট। হ্যাঁ, যেমন এই যে আমি একটা সাইট দেখা গেছে, এই ক্লায়েন্ট আমার রিকোয়ারমেন্ট দিছে, তার বিজনেস সাইট লাগবে, ঠিক আছে। তো কারণ সে কিছুই বোঝে না, মানে সাইটের কি আসলে কিছুই বোঝে না, তার কোনো রিকোয়ারমেন্টও নাই, কিছুই নেই, সে প্রোফাইল দিয়ে দিছে, প্রোফাইলের ভিতরে ডকুমেন্ট আছে, সেখান থেকে বাইর করে নিয়ে কাজ করবে, ঠিক আছে। সাইটটার আমি স্পিড আমি বাড়াই নি, কাজ করলে বাইরে যাবে, ঠিক আছে। দেখি আসতেছে, হ্যাঁ আসতেছে। যাই হোক, এখন সে ডকুমেন্ট ওইভাবে এখনো সাবমিট করে, ডকুমেন্ট দিছে কিন্তু পিকচার টিকচার ওইভাবে দেয়নি, ঠিক আছে। তো উনি কিছুই বুঝে না, ওনার যদি আমি বুট স্টেপ করে দেই সেটাও উনি ওকে বলবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস দিয়ে করে দিই তাও বলবো ঠিক আছে। তা আমি চিন্তা করতেছি যে লোড নিচ্ছে না আগে, ঠিক আছে। আমি চিন্তা করলাম যে ওনারা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করে দেই, ঠিক আছে, উনি কয়দিন পর আবার যে ইনফরমেশন চেঞ্জ করতে পারবে বা এটা চেঞ্জ করতে চাইলে, ঠিক আছে, আমার আবার কোডিং এ হাত দিতে হবে। আর লারাবেল দিয়ে করে দিলে এটার খরচ অনেক বেশি হবে, ঠিক আছে। তো ওনার বিজনেস যেটা দেখলাম, উনি এটার পিছে 30,000 টাকার মতো খরচ করতে রাজি আছে। তো এর জন্য তো আমি পিএসপি দিয়ে সাইট করতে পারবো না, পিএসপি তে সাইট করতে গেলে আমার 1 মাস সময়, 20-25 দিন সময় লাগবে, আলাদা করে। সাইট বন্ধ হয়ে গেল না, ঠিক আছে, 20-25 দিন সময় লাগবে। তো এত দিন সময় দিয়ে তো কাজ করা যাবে না, ওয়ার্ড দিয়ে করে দিছি, ঠিক আছে, 4 দিন মোটামুটি শেষ হয়ে গেছে। আমি কিছু ইনফরমেশন দিতেছে, ওই ইনফরমেশন বসাইতেছি, এই। মানে আপনারা চেষ্টা করবেন যে যেভাবে আর্নিং করা, এটা হলো মেন। আপনার আস্তে আস্তে আর্নিং এর বিভিন্ন মানে জায়গা চেঞ্জ হবে, স্পেস চেঞ্জ হবে। আপনি যত চেষ্টা করবেন, ঠিক আছে, আপনি নিজেই রাস্তা বের করতে পারবেন যে এই সাইড থেকে না ওই সাইড থেকে, ঠিক আছে। এই যে এই সাইডটা করতে গেছি, ঠিক আছে, উনি এই ডকুমেন্ট ডকুমেন্ট যা দিছে এগুলো আমি সাজাই নিছি, ঠিক আছে। তো ওনারা বুঝলাম যে উনি 30,000 টাকার বেশি দিতে পারবেন না। তো আমারও মানে বিজনেস সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে যে ক্লায়েন্টের কাছ থেকে কত টাকা নিতে পারবে। এটা যদি ধারণা থাকে তাহলে প্রফিট করতে পারবে। আর যদি এটা ধারণা কম থাকে, আরেকটা সিস্টেম আছে, আপনার কি পরিমাণ মানে কষ্ট হইতে পারে, মানে কাজ করতে কি পরিমাণ সময় লাগবে। যেমন আমি যদি দেখি যে কোনো সাইট আমার তৈরি করতে, হ্যাঁ, যে 3 সপ্তাহ লাগতেছে, তাহলে ওটার দাম আমি ওইভাবে দেবো। 1 মাস লাগবে, তো ওটার দাম আমি ওইভাবে দেবো 50+ চলে যাবে, ঠিক আছে, 60-70 চলে যায়। আর যদি দেখি যে না এটা আমার 1 সপ্তাহ লাগবে, তাহলে আমি 20,000 বা 30,000 টাকা শেষ করি। 1 সপ্তাহ লাগে না, যদি একবারে প্রপারলি ধরি তাহলে 2 দিন কি 3 দিন লাগে ম্যাক্সিমাম। তখন ওটা 30,000 বা 35,000 টাকা গুলো শেষ করে দিই, মানে এই সিস্টেম। মানে আমার কতদিন সময় লাগবে ওটার উপর বেস করে আমি প্রাইসটা দিতে। তো আপনার 300 না, 350 মতো, মানে আমরা ডোমিনোস টাকা দিচ্ছি, ঠিক আছে। এটা বাংলাদেশি, বাংলাদেশি এলো ঘুরে কাজ দিচ্ছে। আর আমার মানে আপনাদের ক্লায়েন্ট এখন কমে গেছে, আর আমি প্রায় ওই যে আপনার করোনার সময় থেকে কাজ মানে অফ ছিল আপওয়ার্কে, ঠিক আছে। তখন থেকে একটু কম কমতে 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 তারপরে লোকাল ক্লায়েন্ট বেশি কাজ দেওয়া শুরু করছে। এখন মানে মোটামুটি একেবারে হাতই দেওয়া হয়, এরকম অবস্থা হয়েছে। টাকা যেগুলো ছিল ওগুলো সব পাঠাই দিছে। আর আমার অনেকগুলো প্রজেক্ট করা হয় না, মানে অল্প প্রজেক্ট করা হয়েছে, কিন্তু মানে কাজ দেখলাম যেটা, ওখানে যে আমি যখনই চাইছি যে আমি ওখান থেকে আর্ন করব, ঠিক আছে, 2-3 দিন বসছি, সাবমিট করছি, অ্যাপ্লাই করছি, কাজ পেয়ে গেছি। মানে এটা সোজা কথা যে আপনি যদি চেষ্টা করেন, আর্ন পসিবল। মানে যদি আপনি চেষ্টা করেন যে না আমি আর্ন করবো, হুম, বলেন। না, ওটা আপনার মধ্যে থাকতে হবে যে না আমি ইনকাম করবোই, এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে, ঠিক। তাহলে আপনার ওই যে বললাম না মাইক্রো ওয়ার্কার দেখেছে, এটার থেকেও ইনকাম করতে পারবেন, আপনি আপওয়ার্ক থেকে ইনকাম করতে পারবেন, আপনি থিম ফরেস্ট থেকেও লাইন বের করে ফেলবেন যে কিভাবে ইনকাম করা যায়। এটা নিজের মধ্যে থাকা লাগবে যে আমার আর্ন করতেই হবে, ঠিক আছে। এই জিনিসটা নিজের মধ্যে আসতে হবে।
এটা যদি, হ্যাঁ, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস তো হয় না, পিএইচডি টু এইচটিএমএল, তারপরে ওয়ার্ডপ্রেস। মানে মাঝখানে এইচটিএমএল আছে, পিএইচডি টু সরাসরি ওয়ার্ডপ্রেস হয় না।